গৌতম হালদার, দেবশঙ্কর হালদার কি এরা? সিরিয়াল? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, দাদা ঠিক আছে। আপনি এদিকে আসুন তো। হ্যাঁ, বলুন। এখানে তাকিয়ে, তাকিয়ে বলুন। এখানে তাকান। বলে দিন, বলে দিন, বলে দিন। হ্যাঁ, হয়েছে, হয়েছে, হয়েছে। ঠিক আছে, হাসুন একটু, হাসুন, হাসুন, হাসুন। যান। ইন্ডাস্ট্রি আমি ভেতরের সমস্ত কিছু জানি। কালকে কাজ থাকবে কি থাকবে না সেটা জানি না। বলে দিচ্ছি তার কারণ হচ্ছে মনের মধ্যে থেকে যাবে, গুড়গুড় করবে। এইখান থেকে বাদ। ৳১,০০,০০,০০০ দেশ ছেড়ে কেন পালাতে যাব? ১০০-২০০ এরকম দিক তবে ভাববো যে দেশ ছেড়ে পালাবো। এই ঘটনাগুলো যদি আমরা বলে ফেলি তাহলে হয়তো আমরা হাজতবাস করে গেলাম। দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল তো বেশ ভালো। গাল ফাল ফুলে গেছে তো? হ্যাঁ, স্বাভাবিক। না ঘুমোলে মানুষের গাল ফোলে, আর হচ্ছে মদ খেলে মানুষের গাল ফোলে। তোমার গাল ফোলার আমার কারণ গাল কি? ফোলাটা হচ্ছে না ঘুমিয়ে। কাজের প্রেশারে না মেয়ে ঘুমোতে না, দিচ্ছে না না? মেয়ের জন্য। কত হলো? মেয়ের এই ৩ হবে নভেম্বরে। ৩ হয়ে গেল? ৩ হয়ে গেল ভাবো। এই কদিন আগে এইরকমভাবে নিয়ে এসেছি বাড়িতে। কি অবস্থা? সব ঠিকঠাক আছে বাড়িতে? সব ঠিকঠাক বলতে বাবা চলে যাওয়ার পরে তো মোটামুটি ধরো একটু অগোছালো হয়েই ছিল সবটা। তো তারপর আস্তে, আস্তে গোছানো চলছে পুরোপুরি। তোমার বাবা মানে পছন্দ করতেন তুমি এই যে থিয়েটার, সিনেমা, সিরিজ, সিরিয়াল? বাবা-মা কোনোদিনও থিয়েটারটাকে আমার পছন্দ করেনি। মানে আমি অভিনয় করব এই বিষয়টা আমার কখনো পছন্দ করেনি। টিল ডেট আমাকে কথা শুনতে হয়। তোর কি মাথা খারাপ? এখনো সময় আছে। চাকরি তো হলো না। ফ্যামিলি বিজনেস জয়েন কর, অমুক কর, তমুক কর। এখনো বিশ্বাস করে না যে না আমি এটা পরে খেয়ে পড়ে আছি এটা করে। মানে পডকাস্ট করে না, আমি ডাবিংয়ের যে এজেন্সিটা আমি চালাই সেটা করে খেয়ে পড়ে আছি। ওটাই আরকি যে মানে তোমার ওই বাড়ির লোকজনেরা ভেবেছিল যে চাকরি করব। চাকরি মানে চাকরি করলে আরেকটা জিনিসের সুবিধা যেটা মাস গেলে একটা মাইনে পাবে হুম, তুমি। হুম, হুম, ফিক্সড হুম। একটা ইনকাম ৬০ বছর বয়স অবধি এবং ৬০ বছর বয়সে তুমি রিটায়ারমেন্টের পরে তোমার পেনশন শুরু হবে। তুমি বিন্দাস থাকো ওরা ভাই। যদি ২০২৫-এ থাকতো তাহলে এখন বুঝতে পারতো এখন সরকারি চাকরিরও কোনো গ্যারান্টি নেই। সে তো স্বাভাবিক। তোমার জন্ম কবে? আমার 89 89 কবে? 4 জুলাই। তুমি আমেরিকায় জন্মালে তোমাকে আগলে রাখতে ভাবো তো 4 জুলাই। আমেরিকা যে বছর গেলাম আমি হ্যাঁ। 4 জুলাই মন খারাপ করছে। কারণ কারোর ফোন পাচ্ছি না। এসএমএস সেই অর্থে আসছে না। আমি কিছুই বুঝতে পারছি না। তো ওখানে গিয়ে রিহার্সাল হলো নাটকের, ঘুরে টুরে ইয়ে হলো। আমি দেখছি চারিদিকে বোম-ফোম ফাটছে। আমি বললাম, এরা কি বুঝে গেল যে আমার জন্মদিন আমি এ ইউএসএর মাটিতে পা দিয়েছি? অনেকক্ষণ ধরে ভাবলাম, চারিদিকে তাকালাম, দেখছি বীভৎস হারে বোম ফাটছে। মানে আমাদের এখানে দিওয়ালি-ফিওয়ালি ওদের ওখানে হুম। সেলিব্রেট করছে ওরা। দেখলাম সবাই সবার মতন করে বেরিয়ে যাচ্ছে। আমাকে বলল, "তুই ওর গাড়িতে চেপে বেরিয়ে যা।" আমি বললাম, "কেন? আমি তো যাবো উল্টো দিকে। তো আমি ওর গাড়িতে কেন চেপে যাবো?" "না, না, না, তুই ওর গাড়িতে চেপে বেরিয়ে যা।" পরে বুঝেছিলাম যে ওরা সবাই প্ল্যান করে আমার বার্থডেটাকে সেলিব্রেট করার জন্য আমাকে অন্য একজনের গাড়িতে চাপিয়ে অন্য একজনের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আরে বাহ! পরে এসে দেখলাম যে ওরা মানে প্রায় ৩-৪ টে কেক নিয়ে এসে মানে থরে, থরে সাজিয়ে এবং সবথেকে মজা হয়েছিল যে দেবশঙ্করদা ছিল, নীলদা ছিল, দেবেশদা ছিল, দেবুদা পিছনে দাঁড়িয়ে আমি কেক কাটছি ইউএসএর মাটিতে এটা কোন দাঁড়িয়ে। নাটক? এটা ছিল হচ্ছে তোমার সওদাগরের নৌকা। আমি গেছিলাম অভিনয় করতে এবং তার সঙ্গে হচ্ছে তোমার যেহেতু ওরা টিম কম চায় আরকি। হুম, ছোট হুম, টিমের মধ্যে স্বাভাবিক। হলেই হ্যাঁ, হ্যাঁ। সবথেকে ভালো। তো তার জন্য আমি আর দেবেশদা দুজনে মিলে লাইট আর তোমার মিউজিকটা সামলেছিলাম। দেবেশদা লাইটে বসতো, আমি মিউজিকে বসতাম। আমি সেটটাও করতাম এবং আ এদিকে লাইটে বসে যখন আমার সিন ছিল, তখন মিউজিকটাকে ছেড়ে দিয়ে সিন করে আবার ফিরে এসে আবার যেটা আমরা সিনে এখন ছোট, ছোট দলগুলো করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো একটা টাইমে মজা হয়েছে। মানে এটার একটা অদ্ভুত একটা ঘটনা। সেটা হচ্ছে যে ওদের কনসোল বোর্ডগুলো না আমি দেখিনি। অত বড়, বড় কনসোল বোর্ড আমি দেখিনি। একটা বাচ্চা ছেলে কত হবে? ১৭-১৮ বছরের বয়স এরকম। ওর হাতে হয়তো ও নাগাল পাবে না। এখান থেকে অতটা বড়। একটা টুপি পরে ছেলেটা এরকমভাবে বসে আছে। ভালো কথা। আমি বললাম যে, "এত কিছু তো আমি মানে এত বোর্ডের তামঝাম আমি বুঝবো না। আমাকে ২ টো সুইচ দাও। একটা যেটা ইন, একটা আউট।" ভালো কথা। এবারে ওদের ওখানে একটা সিস্টেম আছে যে তোমার হাউসফুল হয়ে গেলেও একটা ডিম লাইট জ্বলে থাকবে কিন্তু অডিয়েন্সে। আচ্ছা। এবারে আমাদের একটা সিন ছিল যেখানে শুধুমাত্র ওই দেবশঙ্করদা স্টেজের মধ্যে এসে দাঁড়িয়ে মানে তামঝাম চলে ওখানে। মিউজিক মানে বীভৎস লাউড মিউজিক আরকি। আমি আমার মতন করে বাড়াচ্ছি আস্তে, 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 আস্তে বাড়াচ্ছি, বাড়াচ্ছি, বাড়াচ্ছি। আমি তুলছি। সাউন্ড কিন্তু বাড়ছে না। সাউন্ড যেখানে ছিল মানে এখানে যদি থাকে এখানেই ছিল।
কারণ ওর কার সাইজে ও আমাকে শুধু দেখলো এরকমভাবে, "ওঠ না ভাই, ওঠ না। তোর সুইচ তো আমার হাতে।" বললো হাতটা ধরে আছে এরকমভাবে। আমি বললাম, "এ কি রে ভাই? যেটা লাউড মিউজিক বাজানোর ছিল সেটা লাউড মিউজিকটা তো বাজাতে তুমি দে।" ওকে বললে না যে উই নিড আমি কি দিস? বলবো? কারণ আমার তো তারপরে দৌড়ে বেরিয়ে চলে যাওয়া। ফিরে এসে দেবেশদা বসে আছে কনসোলে। দেবেশদা তখন লাইটটা দেখছে। এবার দেবেশদা এসে বলল, "তুই বাজালি না কেন?" আমি বললাম, "আমি তো তুলেছি। আমি তো 100 করে দিয়েছি। ও তো বাজায়নি। ও তো ধরে রেখেছে, ও নামিয়ে দিয়েছে।" এবার দেবেশদা পুরো একটা দিল আরকি ৪ অক্ষর ৫ অক্ষর। তো ও থোড়ি কিছু এলো গেল। ও বাংলাতে দিলি, দিলি। আমার কি এলো? তো ওইটা বেশ মজার জিনিস। মানে আমি হাসতে, হাসতে আমি তার পরের সিনে লাইট কি তুলবো আমি হেসে যাচ্ছি ওকে দেখে। আর ও কোনো নির্বিকার ও। ব্যাস। তখন ফ্যামিলিতে কিভাবে এফেক্ট করলো যে আমার ছেলে আমেরিকা যাচ্ছে? না এই যে কারো ব্যাপারটা। আমার বিশ্বাস করো এই যে আমেরিকা যাওয়া, ছবি করা, তারপরে এখন হালে সিরিয়াল করা, অভিনয় করা মোদ্দা বিষয়। এটা না আমি আমার বাড়ির লোককে দেখে কখনোই বুঝতে পারি না যে তারা কি আনন্দ পেল? আমি যখন ইউএসএ যাচ্ছি, আমি বাড়িতে ফোন করলাম। বাড়িতে ফোন করে বললাম যে, "এবছর যাবো, আমেরিকা যাবো।" "আমেরিকা যাবি? কিছু আছে?" আমি বললাম, "হ্যাঁ, শো করতে যাবো।" "নাটকের?" "আচ্ছা, সাবধানে যাস।" বাস এটুকু? হ্যাঁ, কি সিনেমা বলছো? করলাম। আমি একটা ছবি করেছি। "কি ছবি?" "হুব্বা।" "আচ্ছা, হলে চলছে?" "আচ্ছা, পারলে দেখতে যেও।" "ঠিক আছে।" কেন এরকম কেন? না, হয় না যে অনেক সময় অ্যা মানুষ ভেতরে আনন্দ পায় সেটাকে বাইরে প্রকাশ করতে পারে না? হুম। তো আমি ওটা বাবার মধ্যে হয়তো বুঝতে পারতাম যে বাবা ভেতরে প্রচণ্ড আনন্দ পেত। কারণ আমি বাড়ি যখন যেতাম তখন আমি খাওয়া-দাওয়ার উপরে সেই প্রতিফলনটা আমি দেখতে পেতাম। অদ্ভুতভাবে। কেউ কোনোদিনও ফেল করে মিষ্টি খেয়েছো? থাপ্পড় খেয়েছি। আমি খেয়েছি। পরীক্ষার রেজাল্ট বেরোলে আমি রেজাল্ট নিয়ে বাবার অফিসে চলে যেতাম। হুম। 5, 6 নিয়ে গেছি, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি রেজাল্ট নিয়ে গেছি। কারণ হাফ ইয়ারলিতে তো সই করাতে হতো বাবাকে, নিয়ে যেতেই হবে। হ্যাঁ। আর অ্যানুয়ালির ক্ষেত্রে আমি আগে গিয়ে অফিসে যেতাম। কারণ বাবা জানতো যে গম্ভীরার রেজাল্ট বেরিয়েছে, গম্ভীরা অফিসে আসবে। এখনকার বাচ্চারা সই করার ব্যাপারটা বুঝবে না। হ্যাঁ, তো অফিসে আসবে, রেজাল্ট দেখাবে, তারপরে ও বাড়ি চলে যাবে। বাড়ি গিয়ে খেলতে বেরোবে, আমি মিষ্টি নিয়ে যাবো। আর আমি জানি যে বাবা যখন আসবে তখন মিষ্টি নিয়েই আসবে। ভালো। ওভার কনফিডেন্স কাকে বলে? সেটা হচ্ছে 7 এ উঠলে ছেলেদেরকে বলা হয় যে তাদের ওভার কনফিডেন্স মানে চূড়ান্ত লেভেলের। মানে 7 এ একটা লেজ বেরোয়, এটা ছোটবেলা থেকেই শুনে আসতাম। সেই লেজটা মানে অদৃশ্য একটা লেজ, সেটা আমার বেরিয়েছিল এবং সেটা বেরোনোর পরে তোমার যথারীতি 7 এ হাফ ইয়ারলি ফেল করলাম। তো বাবা বলল, "হাফ ইয়ারলিতে ফেল করেছিস? ঠিক আছে, হয়ে যাবে।" ওকে। হাফ ইয়ারলিতে ফেল করেছি, অ্যানুয়ালিতে ঠিক পড়ে নেবো। পুজোটা যাক তারপরে পড়ে নেবো। কালী পুজোটা পেরিয়ে গেল, এরপরে পড়ে নেবো। এই করতে, করতে পরীক্ষা চলে এলো। এরপরে তো বলতে পারছি না যে পরীক্ষাটা যাক তারপরে পড়ে নেবো। ওইটাই হয়ে গেল ব্যাপার। ১ সপ্তাহ আগে বই খুলে নিয়ে পড়া শুরু করলাম। মাথার উপর দিয়ে বাঁয় করে গেল। ভালো কথা পরীক্ষা হলো। এবারে হলে বসে দেখছি সবার নাম ডাকছে, আমার কোনো নাম নেই। কি স্যার কি নাম ভুলে গেল? স্যারকে বললাম, "স্যার শান্তনু ভট্টাচার্য।" স্যার বলল, "এখনো পর্যন্ত পাইনি, নিচের দিকে পেলে দেখছি।" চলছে। কোনো নাম নেই আমার। স্যার বলল, যাদের নাম ডাকলাম না তারা তাহলে ফেল করেছে।" এ ওই ১ম না বুঝলাম যে ধাক্কা কাকে বলে। ওই ১ম তুমি অ্যানুয়ালি ফেল করেছো। অ্যানুয়ালি ফেল করলাম। এবং ওই ১ম টা সিরিয়াসলি আমি বলছি যে যারা ফেল করে তারা বোঝে যে ওই ওয়ার্ল্ড কাপ হেরে গেলে রোহিত শর্মা বা সৌরভ গাঙ্গুলির যে ভেতরের অবস্থাটা হয়, সেই অবস্থাটা আমার তখন হয়েছিল। মানে সবাই উঠে গেল 8 এ, আমি একা পড়ে রইলাম। এইটা আমি আর নিতে পারলাম না। এবার রেজাল্ট আর বাবার কাছে নিয়ে যাবো কি? চলে এলাম বাড়িতে। মনে তো ভাবছি যে বাড়িতে গিয়ে কি খাবো? অ্যা বাবার যে পেটানিটা হবে সেটা আমি মানে বুঝতে পারছি তখন। উনি কি পেটাতেন তোমাকে প্রায়? বাবা একবারই পিটিয়েছিল। সেই পেটানোটা ভয়ঙ্কর পেটানো। আমি মানে ওই বলে না যে তোমার সংরক্ষণ করে রাখা হয় জিনিসপত্র। আমি বাবার সেই বেল্ট আমি সংরক্ষণ করে রেখেছি। সমস্ত কিছু রেখে দিয়ে আমি বেরিয়ে গেছি।
বেরিয়ে গেছি কোথায়? খেলতে চলে গেছি যথারীতি। ভুলে গেছি তখন যে পরীক্ষা দিয়েছিলাম, ফেল করেছি এই সমস্ত। আর আমাদের একটা না টাইম ছিল। এটা তুমিও খুব ভালো মতন জানো হুম। যে আমাদের ওই ৬টাটা হচ্ছে ম্যাক্স। ম্যাক্স। এরপর এলে তুমি যতই যা করে এসো বাবা, পিঠের দুটো পড়বে, তোমার পিঠটা এরকমভাবে বেঁকে গিয়ে তারপরে গিয়ে তুমি পড়তে বসে যাবে। ৬টা থেকে যদি ৬:৩০ কোনোভাবে হয়ে যেত, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো। বাড়িতে যাওয়ার সময় আমরা দেখতে পেতাম যে বাড়ির কোনো একটা লোক রাস্তায় বেরিয়ে এসছে, আমার ছেলেটা কোথায়? কেউ মেরে ফেললো? কোথাও নিয়ে চলে গেল? খুঁজতে বেরিয়েছে এরা তখন। হতো। তা আমি তো ভয়ে এখন এটা ইমাজিন করা না, যায় না। তখন আমরা ভাড়া বাড়িতে থাকি আরকি। গেটটা একটু খোলা আছে, দেখলাম বাবা অফিস থেকে ফিরে গেছে। বাবার অফিস থেকে ফেরার সময় ছিল ৫টা থেকে ৫:৩০। যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির জেঠু বাবার পাশে বসে আছে। কিছু একটা নিয়ে আলোচনা চলছিল। এবার আমি না দরজা দিয়ে উঁকি মারছি শুধুমাত্র। এবার সেটা জেঠু বুঝতে পেরেছিল। এবার জেঠু দেখলাম কথাটাকে হঠাৎ করে ঘুরিয়ে দিয়ে বলল যে, "দেখো, যা হওয়ার হয়েছে, ছেলেকে তো মেরে কোনো লাভ হবে না। রেজাল্টটাকে তো আর তুমি পাল্টাতে পারবে না। ও নিজেও খুব কষ্ট পেয়েছে হয়তো। তো ওকে বকো না অন্তত।" যে বলল, "তুমি হঠাৎ করে এরকমভাবে কথা পাল্টালে কেন বলো তো? ওকে কি দেখে এলে তুমি কোথাও?" বলছে, "হ্যাঁ, ও দরজার সামনে দাঁড়িয়ে আছে, ভয়ে ঢুকছে না হয়তো বাড়িতে।" তো বলল, "না, না, বলে আর কি হবে? ও যদি নিজে বুঝতে পারে তাহলে আমার আর বলে কোনো লাভ নেই। নিজের বোঝাটা খুব দরকার।" মানে আমার বাবা-মা সত্যি কোনোদিনও এমন কোনো কিছু আমার উপরে চাপিয়ে দেয়নি, যেটা বাবা-মা মানে ওই হয় না যে চোখে আঙুল দিয়ে তোমাকে বারবার করে বলছে যে তোমাকে এটাই এটা করতে হবে করতে তোকে। হবে, এটা হ্যাঁ। তোমাকে করতে হবে। এইটা আমার বাবা-মা কোনোদিন করেনি আমার উপরে। শুধুমাত্র ওই রামকৃষ্ণ বিবেকানন্দর মতন কিছু বাণী কানের পাশে দিয়ে ছেড়ে দিত। এবার তুমি সারা জীবন চলো ওই বাণী নিয়ে। লালনের মতো খুঁটে খা। খুঁটে খা। মানে আমার ওটা খুব, খুব হেল্প করেছে। আমার এখনো পর্যন্ত সেটা হেল্প করে। তো বাবা আমাকে ডাকলো, ডেকে বসলাম সামনে। সামনে বসে বলেছিল, "দেখ বাবা, জীবনে যদি মানে ৪ টে ধাপ সিঁড়ি উঠতে হয়, ১ টা ধাপ সিঁড়ি নামতে হয়। আর সেই সিঁড়িটা যদি নামতে গিয়ে যদি একটু স্লিপ খেয়ে যাস, তাহলে জানবি ওখানে জল পড়ে আছে বা মানে কোনো এমন কিছু পড়ে আছে যার জন্য তুই স্লিপ খেলি। তাহলে মাথাটা একটু নামিয়ে রেখে নিবি যে ওখানে কি পড়ে আছে। যদি ওটা মনে হয় যে জল পড়ে আছে, এই জলটা কিন্তু সামনের আরো ৪-৫ টা সিঁড়ি পরেও কিন্তু থাকতে পারে। ওই ৫ টা সিঁড়িতে গিয়ে যদি তুই স্লিপটা খেয়ে যাস না, একদম এসে নিচে পড়বি। মানে ভুল থেকে শিক্ষা নেয়। একদম নিচে এসে পড়বি। যার জন্য এই যে ৪ ধাপ উঠে গিয়েই তুই স্লিপটা খেয়ে গেলি, এই স্লিপটা যেন আর কোনোদিনও খেতে না হয়, যার জন্য চোখটা সবসময় খোলা রাখবি এবং সিঁড়িটা সবসময় দেখে উঠবি।" এইটা না আমি আর সারা জীবনে কোনোদিনও ভুলিনি। এবং তারপর থেকে যেটা হয়েছিল যে ফেল জিনিসকে আমি কোনোদিনই বুঝিনি। তারপর তোমার ইমপ্রুভমেন্টটা কিরকম লেভেলের হলো? না আমি তার পরের বছর 7 এ 3rd হয়েছিলাম। হ্যাঁ? হ্যাঁ, কিন্তু তারপর থেকে আর কোনো র‍্যাংক করতে পারিনি। কারণ আমাদের যে ছেলে দুটো ছিল আরকি যারা র‍্যাংক করত, ওদের লেভেলে ধারে কাছে যেতে পারতাম না। তো বাবা ওই সমস্ত বলার পরে আর আমি তো বুঝতে পারছি যে মানে সেই সীতার মতন মাটি তুমি দুভাগ হয়ে যাও, আমি এবারে ভেতরে ঢুকে যাই। হ্যাঁ, মানে হাতের দিকে তাকিয়েছি যে কখন এত কিছু বলার পরে হাতটা উঠে যাবে। তো দেখলাম কিচ্ছু করল না। বাবা বলল, "যা ঘরে যা, হাত মুখ ধো, গিয়ে মাকে বল মিষ্টি রাখা আছে খেয়ে নে।" আমি না বাবার দিকে তাকিয়ে আছি। আরে ভাই, ফেল করে কে মিষ্টি খায়? তোমার এখন কি কোথাও গিয়ে মনে হয় যে তখন বাবা আমাকে ওভাবে বুঝিয়েছিল বলে আমি সেটাকে পজিটিভলি নিয়ে এগিয়ে গেছি? যদি সেদিন আমার গায়ে হাত তুলতো, ব্যাপারটা অন্যরকম হতে পারত। সেটা কি মনে হয় কখনো? দেখো সেটা তো অবশ্যই মানে মেরে ফেললেই যে সব মানে সমস্যার সমাধান হয় সেটা কিন্তু হয় না। তার থেকে বরং মানে বুঝিয়ে সুঝিয়ে যদি দুটো কথা বলে যদি একটা সমস্যার সমাধান হয়ে যায়, আমার মনে হয় সেটাই বেটার। বাবাকে কোনোদিনও যদি ধরো মানে বলা হতো, মানে আমরা তো বাবার কাছ অব্দি যেতাম না, বাবার কান অব্দি পৌঁছতাম না। সেটা অনেক পরে হয়েছে। মানে বাবা আমার ফ্রেন্ড অনেক পরে হয়েছে। হয়তো ছোটবেলা থেকে ফ্রেন্ড ছিল সেটা আমি বুঝতে পারিনি। আমাদের জেনারেশন এটা খুব রিলেট করতে পারবে প্রচণ্ডভাবে। বাবা আমার ছোটবেলা থেকে হয়তো বন্ধু ছিল কিন্তু আমি বুঝতে পারিনি সত্যি। আমি অনেক পরে গিয়ে বাবাকে রিয়ালাইজ করেছি যে বাবা আমার বন্ধু। তো আমরা তখন মাকে বলে দিতাম যে, "মা এইটা লাগবে।" মা বাবাকে বলে দিত এবং বাবা কোনো কিচ্ছু নেই, নির্বিকার। বাবা টাকাটা রেখে দিত বা মাকে দিয়ে দিত। "এটা গম্ভীরাকে দিয়ে দিও।" আর যেটা আমি চাইছি সেটা তো আমি পেয়েই যাচ্ছি। তাহলে এক্সট্রা আমার বলার কোনো বলার দরকারই কোনো নেই। দরকার নেই। তো সেজন্য এক্সট্রা কিছু বলতাম না, যেটুকু বলতাম সেটুকু পেয়ে যেতাম। ওই নির্বিকারেই পেয়ে যেতাম। বেশ কিছু সিম কার্ড এসছিল তখন নতুন, নতুন।
হ্যাঁ, টাটা ডোকোমো, এয়ারসেল, ইউনিনর, এয়ারসেল, ইউনিনর, হ্যাঁ, এয়ারসেল এই সমস্ত। তো ভার্জিন। হ্যাঁ, তো আমরা কালীপুজো করছি পাড়াতে। এটা কি তোমার বাড়ির আমার বাড়ির ওখানে বাড়ির কথা সিউড়ির, বলছো? হ্যাঁ, সিউড়ির। হ্যাঁ। তো আমাদের যে আরেকজন সেক্রেটারি যে ছিল, ওকে আমরা সকালবেলা কিছু জায়গায় যাবো স্পন্সরের জন্য। অনেকবার ফোন করেছি, দোকান থেকে আসছে না। তা আমার ডোকোমোর নাম্বারটাও জানতো না। ওকে ফোন করেছি, ফোন করে ওকে না, এটা এয়ারটেলের নাম্বার থেকে ফোন করেছিলাম। এয়ারটেলের নাম্বার থেকে ফোন করে ওকে ১ম এই বলেছি, "হ্যাঁ, নমস্কার। বাবুল মাহারা কথা বলছেন?" আর আমার গলাটা ছোট থেকেই ভারী। হুম। ও বুঝতেও পারেনি ওপার থেকে। "হ্যাঁ, বলছি।" বললাম, "আমি এয়ারটেল কাস্টমার কেয়ার থেকে কথা বলছি। আপনার নাম্বারটা লাকি ড্রতে একটা ৳১,০০,০০০ কুপন পেয়েছে এবং আপনি যদি এই টাকাটা পেতে চান তাহলে আমাদের এখানে এসে যোগাযোগ করুন।" ও ১ম এ বিশ্বাস করেনি। ওর মালিককে ফোনটা দিয়েছে। এবার মালিককে যখন ফোনটা দিয়েছে তখন আমি বলেছিলাম যে, "বাবুদা কিছু মনে করো না। আমি গম্ভীরা বলছি। তুমি শুধু বাবুনকে ফোনটা দাও। আর যা, যা বলছি তুমি শুধু হ্যাঁ, হ্যাঁ বলে যাও।" বলল, "ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক, ঠিক, ঠিক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বেশ, বেশ, বেশ। আমি দিচ্ছি ওকে ফোনটা।" আমি বললাম, "কতক্ষণের মধ্যে আসবে গো?" বলল, "আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি।" আমি ওকে ফোনটা দিল। এবারে ও যেহেতু দেখেছে মালিক হ্যাঁ, হ্যাঁ করেছে, তো ও ওটা ফোনটা নিয়ে আর মানে অবিশ্বাসের কোনো জায়গা নেই ওর কাছে। তো সঙ্গে, সঙ্গে ফোনটা হাতে নিয়ে ও আবার বলল, "হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন।" আমি বললাম, "হ্যাঁ, আপনি যদি এই টাকাটা পেতে চান তাহলে আপনি আজকেই 2:30 টের মধ্যে আসানসোল চলে আসুন এবং আপনার ডকুমেন্টস ইয়েতে আপনি ভোটার কার্ড, আপনার যদি প্যান কার্ড হয়ে গিয়ে থাকে তাহলে প্যান কার্ড সিউড়ি এবং থেকে আসানসোল টেনে নিয়ে গেলে একটা লোককে? হ্যাঁ, এবং আপনার অ্যাকাউন্টস ডিটেইলসটা আপনি নিয়ে আসবেন সঙ্গে করে। ধন্যবাদ।" ফোনটা কেটে দিয়েছি। এবারে বলার পরে আমরা তো ওটা নিয়ে মজা ঠাট্টা করছিলাম, ইয়ার্কি করছিলাম। এবারে ওর বাড়ির সামনে আমরা বসে আছি। ওর বাড়ির জানালা এটা। এখানে আমরা একটা রক মতন ছিল। রকে বসে আমরা বেশ ইয়ে দেখছি, মজা দেখছি আরকি যে কি হয় এরপরে। আবার ফোন করেছি ১০ মিনিট পর। "হ্যাঁ, বাবুনবাবু আমি একটু আগে আপনার সঙ্গে কথা হলো। আপনি কি আসছেন?" "হ্যাঁ, আমি আসছি, আমি আসছি। আমি দোকান থেকে বেরিয়েছি, আমি আসছি।" বলে সে দোকান থেকে বেরিয়ে ঘরে ঢুকলো। আমরা বাইরে বসে আছি। আমি বললাম, "বাবন শোন না, ইয়েতে যাবো।" "হ্যাঁ, ভাই আসছি আমি। দাঁড়া, দাঁড়া, দাঁড়া ২ মিনিট দাঁড়া, ২ মিনিট দাঁড়া।" বলে ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকে গিয়ে একটা চিৎকার শুনতে পাচ্ছি। কিছুক্ষণ পর ওর বাবা চলে এলো। সঙ্গে, সঙ্গে স্নান পান হয়ে গেল। জানলা দরজা সব বন্ধ। আমি বলছি, "জানলা দরজা বন্ধ? কি ব্যাপার রে ভাই?" মানে ২০০৪-৫, ৪, ৩-৪ ৳১,০০,০০০ অনেকটা। এবারে আমরা আস্তে, আস্তে না এবারে আমাদের প্যানিক বাড়ছে। আর মাঝে মধ্যে একবার করে ফোন করে ফেলছি। "হ্যাঁ, বাবুবাবু আপনি কি বেরিয়েছেন বাড়ির থেকে?" "হ্যাঁ, এই তো বেরোচ্ছি, এই তো বেরোচ্ছি।" এটা বলছি আর আমার কেমন একটা প্যানিক শুরু হচ্ছে যে ও যদি বেরিয়ে যায়, আসানসোল যদি চলে যায়, আসানসোলে কোথায় এয়ারটেলের কোম্পানি কাস্টমার কেয়ারের কোম্পানির আছে সেটা তো আমি নিজেও জানি না। এই করতে, করতে না বললাম না আর এটাকে টানা ঠিক হবে না। 11:30 থেকে 2:30 পর্যন্ত। তার মাঝখানে ও বলেছে যে আমার একটু দেরি হবে। আমি বলেছি ঠিক আছে আপনি 5:30 টার মধ্যে এলেই হবে। এইটা না আমি দেখলাম 2:30 পরে আর টানাটা ঠিক হবে না। ফোন করলাম আমি বললাম খিস্তি দিয়েই বলেছিলাম। আমি বললাম, "আমি গম্ভীরা বলছি। এতক্ষণ ধরে গলাটা বুঝতে পারলি না? বাবুদাকে গিয়ে জিজ্ঞাসা করিস, বাবুদার সঙ্গে ইয়ে করেছি।" বিশ্বাস করো অনুপম, সঙ্গে, সঙ্গে না দরজাটা দাম করে খুলল। তোমরা তখনও রকে বসে। আমরা বসে আছি। ও বেরোলো, ওর মা বেরোলো, ওর বাবা বেরোলো। বেরিয়ে না ৪ অক্ষর, ৮ অক্ষর, ১২ অক্ষর, ১৬ অক্ষর যতগুলো আছে সবকটা আমাদের উপরে এপ্লাই করে দিল। আমি জাস্ট মানে আমরা সবাই না এরকমভাবে শুনলাম। আমরা শুধু বলার চেষ্টা করলাম যে আমাদের ভুল হয়েছে। এই যে মানুষকে ভুল হয়েছে এটা বলাটাও কিছু, কিছু সময়ে উচিত নয়। সেটাও তখন আমি রিয়ালাইজ করিনি। মানে যতবার বলতে যাচ্ছি যে আমার ভুল হয়েছে, ততবারই একটা করে মানে বান এসে আমার কাছে মারছে আরকি। ও পেটে ব্যথা করছে আমার। এই যে রক যে কালচারটা, বন্ধুর যে কালচারটা, সেটা নিশ্চয়ই তোমাকে অনেক হেল্প করেছে। বন্ধুদের থেকে বেশি আমি হচ্ছে পাড়া থেকে পেয়েছি। কারণ তুমি আমার সঙ্গে আমার পাড়াতে যদি যাও, মানে সদ্য জন্মেছে এরকম একটা বাচ্চাকে গিয়ে তুমি যদি জিজ্ঞাসা করো গম্ভীরার বাড়ি, আর যে মানুষটা চলে যাবে সেই মানুষটাকে গিয়েও যদি জিজ্ঞাসা করো গম্ভীরার বাড়ি, নির্দ্বিধায় তোমাকে দেখিয়ে দেবে। পাড়ায় এত মিলেমিশে থাকতে আমি সেই পাড়াতে কারণে। এত মিলেমিশে থাকতাম। ওকে, আচ্ছা। এইটা আমার গোটা পাড়াটা মানে আমি খুব মিস করি। তুমি চোখ বন্ধ করে একটা কিছু আওয়াজ দিলে আমার পাড়াতে অন্তত গোটা পাড়া তোমার সামনে দাঁড়িয়ে যাবে। হুম। যেটা একটা ফ্যামিলির দরকার পড়ে।
আমার ওই ফ্যামিলিটা না কোথাও আমার গোটা পাড়াটা হচ্ছে আমার একটা ফ্যামিলি। এটা কেউ পায় না, অনেকে পায় না। কার বাড়িতে কখন আমি খেতাম আমি নিজেও জানতাম না। আমার মাও জানত না। হয়তো সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছি, দুপুরবেলায় কারোর একটা বাড়িতে ঢুকে গেলাম। "এই মা খিদে পেয়েছে।" "কি খাবি বল? কি করেছো বলো?" ভাত, ডাল, সবজি হেনা-তেনা যা করেছে দিয়ে দিল, খেয়ে নিলাম, বেরিয়ে চলে গেলাম। আর এখন যদি এটা করে, কিরে বাড়িতে রান্না হয়নি? ডিরেক্টলি বলে দেবে কেউ একটা। হ্যাঁ, তুমি যে যৌথ যে বিষয়টা বলছো, আমার যৌথ কিন্তু এটা। বন্ধুরা। আমার এই বন্ধুরা। এবং আজকে আমি যে অভিনয় করছি যখন, এই মানুষগুলোই কিন্তু আমাকে বেশি মানে ঠেলে দিয়েছে অভিনয়ের জন্য। ওরা কিন্তু খুব বেশি করে বলত যে মানে ধরো আমি এই যে বললাম যে আমি বাড়িতে গিয়ে যখন বলছি যে আমার শো আছে, ইয়ে আছে, কেউ পাত্তা দিল না হয়তো। মানে ভাবলে সে একটা ব্যাপার, ও আচ্ছা। এরা না ওই বিষয়টাকে মানে খুব বেশি মজা পেত। মানে আমি যে ইউএসএ গেছি, এটা ওদের কাছে একটা বিশাল ব্যাপার। আমার যে সিনেমা রিলিজ করেছে, ওদের কাছে একটা বিশাল ব্যাপার। কখন মনে হলো যে এবার মনে হচ্ছে আমি অভিনয়টাই করব, আর কিছু করব না? যাত্রাটা একটা অদ্ভুত যাত্রা। আচ্ছা। মানে এটা অনেকেই জানে যে অনেকের থাকে না যে অনেকে বলে ধরো আমার রক্তের মধ্যে অভিনয় ছিল। বাড়ির লোকজনও বলে যে আমি বুঝে গেছি ওর মধ্যে অভিনয়টা ছিল, ওইজন্য ওকে অভিনয়ে দিয়ে ফেললাম। আর আমাদের বিষয়টা হয়ে গেছিল যে 4th পিরিয়ডের পরে ছুটি পাবো বলে অভিনয়টা চলে এসেছিল মনের মধ্যে। হ্যাঁ? তো 5th সেপ্টেম্বর নাটক করতে হবে। স্যার বলেছিল যে যারা নাটক করবে তাদের 4th পিরিয়ডে ছুটি হয়ে যাবে। আমি বললাম শুনতে পেলাম না। আরেকবার বলুন। বলল 4th পিরিয়ডে যারা নাটক করবে তাদের ছুটি হবে। ছুটি না, তাদের রিহার্সাল চলবে। আমি বললাম আচ্ছা। কোথায় রিহার্সাল হবে? না ৩ তলায়। ওপরের রুমে। আর ওপরের রুমটা এমন একটা জায়গায় সেখানের হচ্ছে মানে কোনো স্যাররা যদি দেখে এটা, আমাদেরকে হয়তো এখন বকাবকি করবে না। ফোন করে হয়তো সেই স্যারেরা এখন আর নেই হ্যাঁ, আছে, বোধহয় আছে। আমার আজকাল। সঙ্গে সব স্যারের যোগাযোগ আছে। আমার মজার বিষয় হচ্ছে আমার স্যার এসে আমার নাটক দেখে গেছে। আচ্ছা। সিউড়ি থেকে এসছে এখানে নাটক দেখতে আমার। ওহ মাই গড! মানে এটা আমার যে কি বড় পাওয়া এবং মানে আমার ওই হয় না যে কোন নাটকটা? আমার দেখতে এসেছিল 'তুগলক'। যাই হোক এই 4th পিরিয়ডে যে কোথায় ইয়ে হবে রিহার্সাল হবে না উপরে ৩ তলাতে রিহার্সাল হবে। ৩ তলার একটা কেস আছে সেটা হচ্ছে একটা বড় জানলা আছে। যে জানলায় বসলে আমাদের স্কুলের ঠিক পাশেই গার্লস স্কুল। গার্লস স্কুল এবং তাদের ছুটি হবে। আমরা সেটা দেখতে পাবো। খুব ভালো। তো আমরা এখানে বসে অ্যা হুম। দেখবো আরকি। হঠাৎ একদিন স্যার মোটামুটি নাটকের আর ১ সপ্তাহ বাকি। স্যার বলল, "তোদের মতন গরুদের দিয়ে কিচ্ছু হবে না।" স্ক্রিপ্ট ছুঁড়ে ফেলে দিল। স্যার চলে গেল। বলল, "আমি হেড স্যারের কাছে কমপ্লেন করব তোদের এই কটা ছেলের নামে।" তো ভালো কথা। কমপ্লেন করুন আর যাই করবেন করুন। আমাদের আর কি? কিন্তু প্যানিক ঢুকলো একটা যদি এটাকে মানে পরীক্ষার খাতায় কিছু এফেক্ট পড়ে, তাহলে ভাই কিছু তো করতে হবে। তো যথারীতি একটা নাটকের ইয়ে ঠিক হলো। তো সেই নাটকটা আমরা ওই ৭ দিনের রিহার্সাল করে আমরা হল ঘরে পারফর্ম করলাম। স্যারদের খুব ভালো লাগলো। আরেকটু যখন বড় হলাম তখন পাড়ার সিনিয়রদের সঙ্গে আড্ডা দিতে বসতাম। আরেকটু যখন মানে মোটামুটি ধরো ক্লাস দিদির বিয়ে ঠিক হচ্ছে, আমি তখন আর কিছু করছি না আরকি। তখন ক্যাটারিং এর কাজ করছি আর হুম। এদিকে পড়াশুনো নিজের মতন করে চলছে। তো তখন আমি আমার জামাইবাবু এবং জামাইবাবুর যে বন্ধু সার্কেলটা সেখানে গিয়ে আড্ডা তো দিতাম। তুমি যে ক্যাটারিং এর কাজ করছিলে, তোমার বাবা কখনো বলেনি যে, "বাবু কাজ করিস না, আমি তো আছি, তুই পড়াশোনায় মন দে"? না, আচ্ছা। আমি তখন চৈত্র সেলে কাজ করি। ওই একটা ব্লাউজের দোকানে। বাবার এক অফিস কলিগ সে বাবাকে দেখে বলেছিল যে, "কি সমীরবাবু আপনি অফিসে চাকরি করছেন, ছেলে" তখন আমার 11-12 তো ছেলে এরকমভাবে ব্লাউজের দোকানে বসে আছে, ভাল লাগে দেখতে। বাবা তাকে ডেকে বলেছিল যে, "ও তো চুরি করছে না। সৎ পথে দাঁড়িয়ে ও একটা কাজ করছে। আমি তো ওকে টাকাটা তুলে দিতে পারছি না মাস গেলে। তো ও যদি নিজের ইনকামটা নিজে করে নেয়, তাতে তো আমার অসুবিধার কিছু নেই।" তো এই জামাইবাবুদের সঙ্গে আড্ডা দিতাম। তখন একটি ছেলে যে আমাকে মানে ওই বলে না সবাই যে, "কে আমাকে অভিনয়ে নিয়ে এলো তাকে আগে যদি খুঁজে বার করি তাকেই পেটাবো।" বিলেদা যে রোজ 8:30 বাজলে পালিয়ে আসতো। আড্ডা দিত না। আমরা বলতাম, "কি গো তুমি চলে যাচ্ছ কোথায়?" "না, না রিহার্সাল আছে, রিহার্সাল।" 8:30টায় রিহার্সাল? হ্যাঁ, তাও আবার গ্রামে? আমাদের ওদিকে। 8:30 থেকে 10টা 10:30 এরকম। তো ও একদিন হঠাৎ এসে বলল, "জমির আমাদের একটা নাটক হচ্ছে, পাঠ করবি?" পাহ! নাটক করবে নাকি? তোমরা গিয়ে করো গা বাবু। ওইসব নাটক-ফাটকে আমি নেই। রোজ গুঁততা মারছে কানের কাছে। "গমিরা করবি?"
গম্ভীরা করবি? একদিন না থাকতে পেরে বললাম, "চলো তো দেখি কি হয় তোমাদের নাটকে।" তো নিয়ে গেল, গিয়ে দেখছি প্রচুর ছেলেমেয়ে, তারা হা, হি, হো, হ্যাঁ করছে। আমিও হাসলাম খানিক ওদের সঙ্গে। নাটকটার নাম হচ্ছে 'কাশের দোলায় তুমি এলে মা'। কবে শো হবে? সেটা হচ্ছে মহালয়ার দিন। খুব ভালো। আমার ক্যারেক্টার কি? চণ্ড। মা দুর্গা এই কালী রূপে এসে তাকে মেরে ফেলবে। খুব ভালো। মজার দিনটা হচ্ছে নাটকের দিনটা। মহালয়ার দিন রাত্রিবেলায় মোটামুটি পিকনিক করে যা হয় আমাদের মফস্বলের মহালয়ার পিকনিক মিস করা যাবে না। আর আমাদের পিকনিকটা শুধু মহালয়া বলে ছিল না, থাকতে আমাদের পিকনিক হতো। মানে বসে আছি একসঙ্গে ৫-৬ জন মিলে, "চল ভাই পিকনিক করে আসি, চ।" ওর বাড়ি থেকে হাঁড়ি হোন্ডা নিয়ে চলে গেলাম মাঠে গিয়ে। তোমরা শুনেছো, করেছো কখনো? তুমি শুনেছো কখনো এগুলো? করেছো? যাক। পিকনিক শেষ, পরের দিন সকালবেলায় শো, মানে সন্ধ্যেবেলায় শো। ভালো কথা, সবার কল টাইম দিয়েছে। কল টাইমের আগে পৌঁছে গেছি। আর জীবনে ১ম বার অভিনয় করব বলে কথা। দেখলাম পেছনের দিকে একটা, মানে উইংসের পাশে দুটো উইংসে দুটো মাইক্রোফোন দিয়ে দুটো আসন পাতা আছে। মানে এখানে কে বসবে? একে জিজ্ঞাসা করছি, ওকে জিজ্ঞাসা করছি, কেউ কিছু বলছে না। ঠিক ৩:৩০ ৪টে এরকম সময়ে যে ডিরেক্টর, সে এসে বলল যে, "হ্যাঁ, এবারে সবাইকে একটা কিছু বলার আছে। সেটা হচ্ছে যে আমি সবাইকেই বলেছিলাম আগে। তো আ ওরা দুজন এই পুরো ভাষ্যপাঠটা বলে যাবে। আর আমরা শুধুমাত্র স্টেজে এসে লিপ দেব।" এগুলো রিহার্সালে বলেনি? ও হয়তো কখনো বলেছিল, আমি ভুলে গেছি। তো বিভৎস টাফ। পরে শুনলাম এটা নৃত্যনাট্য। আমি তখন ১ম এ বললাম, "দেখো ভাই, আমি অত নৃত্য বুঝি না, নাট্য বুঝি না, কিচ্ছু বুঝি না। আমি আমার ডায়ালগ মুখস্থ করেছি। আমি আমার ডায়ালগ বলব। আমি ছাড়া আমার ডায়ালগ কেউ বলবে না। কেউ পারবে না বলতে। আর আমি হচ্ছে মানে হেরে গোবিন্দ বলে না একটা ছেলে? যার মাথায় মানে একজনের মাথায় যেটা ঢুকবে সেটা বেরোবে না। আমি হচ্ছি ওটা। তো এই সমস্ত হয়ে টয়ে অনেক কষ্ট করে ৫:৩০ ৬টার দিকে গিয়ে রাজি করানো গেল যে, "না ঠিক আছে, ওই বলবে। আমি শুধু পাঠ করে মুখ নাড়িয়ে যাবো করে।" এই যে পুরো প্রসেসটার মধ্যে ঢুকে গেলাম, ৮:৩০ গেলে রিহার্সাল, তারপর ১০টা ১০:৩০ পরে গিয়ে বাড়ি চলে যাও, খেয়ে দেয়ে শো, আবার পরের দিন সকালবেলায় একটা স্ক্রিপ্ট দেখার ব্যাপার, একটা কম্পোজিশন মনে রাখার ব্যাপার। এই যে এতজন আসছে, সবার সঙ্গে হাসি ঠাট্টা হই হুল্লোড়, এই চলতে মহালয়া শেষ। পুজোটা পেরিয়ে গেল, পুজোর রেসটা বুঝতে পারলাম না, কারণ বন্ধু-বান্ধবদের সঙ্গে হই হুল্লোড় করে কেটে গেল। কালী পুজো পেরিয়ে গেল, সবকিছু পেরিয়ে গেল। তারপর থেকে আর ঠেকে সময় কাটছে না। নেশা ধরে গেছে। নেশা ধরে গেছে অলরেডি, কোথায় যাবো? তখন ওই দিদির বাড়িতে গেছিলাম, যে দিদি ডিরেক্টর ছিল। বললাম, "ও দিদি, আরেকটা নাটক করাও না? আরেকটা নাটক করাও না?" বললো, "দ্যাট আমি করাই না ওরকম, আমি নাচের জন্য এই ইয়েতে গেছিলাম। তো তুই এক কাজ কর, তুই নির্মলদার সঙ্গে গিয়ে যোগাযোগ কর।" মানে আমার যে ফার্স্ট যে দুজন গুরু, নির্মল হাজরা এবং সত্যজিৎ দাস, এটা কোন সালের কথা হচ্ছে? এইগুলো মোটামুটি তোমার ওই আমি ১ম ডায়ালগ বলছি মঞ্চে দাঁড়িয়ে। প্রায় ৪৫-৫৫ মিনিটের নাটকে আমি বেরোনোর কোনো স্কোপ নেই। ঢোকা থেকে শেষ পর্যন্ত। জীবনের ১ম যারা স্টেজে নেমেছে, সে গান গাইতে হোক আর নাটক করতেই হোক, তারা সবাই রিলেট করবে এটার সাথে। মানে আমি না পুরোপুরি শেষ, এবং যখন নাটকটা শেষ হলো, যখন বাইরে বেরোলাম, মেকআপ রুমে যখন এসে বসে আছি, আমি না সবার দিকে ওই হুব্বার মতন তাকিয়ে আছি। তখন অনেকে অনেক রকমভাবে পিঠ চাপড়ে গেল, ইয়ে করে গেল, কথা বলে গেল। একজন বলে গেছিল যে আমাদের বীরভূমে নাকি আবার আ মানে একটা দেবশঙ্কর, একটা গৌতমকে পাচ্ছি। বিরাট কমপ্লিমেন্ট এটা। মাথার ওপর দিয়ে বেরিয়ে গেছিল। গৌতম হালদার, দেবশঙ্কর হালদার খায় না গায়ে মাখে। কে এরা? সোশ্যাল মিডিয়া ছাড়ো, ইন্টারনেটও ছিল না তখন তেমন একটা। তো সেই রিভিউ মিটিং চলছে, আর আমি ডিরেক্টরকে খুঁচিয়ে যাচ্ছি যে, "তোমার সঙ্গে আমার কথা আছে, তোমার সঙ্গে আমার কথা আছে।" দিয়ে পাশে গিয়ে বললাম, "দেবশঙ্কর আর গৌতম হালদারের কেসটা কি গো? কে এরা?" বলল, "আজকে না, কালকে সকালে বাড়িতে আয়, বলব।" পরের দিন সকালবেলা বাড়িতে গেলাম। তো ওনার যা যাবতীয় নথি উনি সবটা আমাকে নামিয়ে দিলেন এরকমভাবে। বলল, "তুই পড়ে নে, তুই বুঝে যাবি।" আমি পড়াতে গেলাম। ও পড়াতে চলে গেল, আমি পড়তে শুরু করলাম। ও পড়িয়ে চলে এলো, আমি তখনও পড়ে যাচ্ছি। আমি তখন বুঝতে পারলাম যে দেবশঙ্কর হালদার এবং গৌতম হালদার এমন দুটি মানুষ, মানে যাদেরকে শ্রদ্ধা তো করা উচিত, এবং তাদেরকে মানে আমাদের মতন যারা নতুন যারা, তাদের অন্তত একবার করে প্রণাম পাওয়া উচিত। মানে তাদেরকে প্রণাম করা উচিত আমাদের। আমি এই ১ম বলেছিলাম যে, "তার মানে কলকাতাতেও, মানে আমাদের সিউড়ির বাইরেও অনেক নাটকের দল আছে বলো?" বলল, "আছে মানে কি বলছিস?" জগৎটাই আলাদা। হ্যাঁ, মানে পুরোটা আলাদা।
তুই মানে ওই প্রথম আমার ট্রান্স সবটা ভাঙলো। আস্তে, 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 আস্তে আমি মানুষগুলোকে চিনতে শুরু করলাম। নাট্য একাডেমির কোনো ওয়ার্কশপ হলে আমাদের দল থেকে অন্তত ২-৩ জন থাকবেই। কলকাতা পাঠাবে। হ্যাঁ, এটা আমাদের দল থেকে পাঠানো হতো। তো পরপর আমি ৪-৫ বার এসেছিলাম। তখন আমি প্রেম করছি তোমার হচ্ছে ফলতার এদিকের একজনের সঙ্গে। মানে এটা য কেটে দেওয়াটাই ভালো। ও ফলদার ছেলে। এই খবরদার তাহলে বলবই না। সূর্যপোড়া ছাই আমি ১ম বার কলকাতার রবীন্দ্র সদনের লাস্ট রোতে বসে দেখতে আমি এরকম সোজা থাকতে এরকমভাবে হেলে গেছিলাম। মানে সেট চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে আমি দেখতে পাচ্ছি না কাউকে। আমি না মানে এটা কি? কি করে সম্ভব? আমি লাইট সোর্স খুঁজে বেড়াচ্ছি। আমি মানে মিউজিকের খুঁজে বেড়াচ্ছি। অ্যাক্টরদের খুঁজছি। আমি মানে সবটা না আমি খুঁজছি। আমার মাথার মধ্যে না পুরো তালগোল পাকিয়ে গেল সবকিছু। সবাই গিয়ে ভেতরে ডিরেক্টরের সঙ্গে কথা বলছে। আমি অনেকটা দূরে। আর দেবেশদা তখন মানে এইরকম। তো তারপরে সবাই যখন দেখা করতে গেল আমি দূর থেকে দাঁড়িয়ে বলেছিলাম যে, "আমি যদি কোনোদিনও কলকাতায় আসি স্যার, আপনার সঙ্গে আমি কাজ করব। মানে আপনার কাছ থেকে আমি কিছু না কিছু হলেও শিখবো আমি। আমার শেখার অনেক কিছু বাকি। আমি মানে শেখার জন্য আমি আপনার কাছে ঢুকবো এসে।" এবং অদ্ভুত এই ফেজটা আমার কাছে একটা অদ্ভুত ফেজ। এই ট্রানজিশন ফেজটা আমার তোমার কাছে একটা যে ছেলেটি কোনোদিনও মানে আমি আমার যদি বলি তোমাকে, মানে আমি একটু রাজার বেটা বীরেন ছিলাম আরকি। জামা আয়রন ছাড়া পরতাম না। সকালে যে জামাটা পরলাম সেই জামাটা বিকেলে পরতে পারতাম না। এবং মানে নিজের যবে থেকে ইনকাম আমি করতে শুরু করেছি সেদিন থেকে মোটামুটি আমার ৩-৪টে ঘড়ির সেট ছিল, আমার জুতোর সেট ছিল এবং যখন যেটা পছন্দ হতো তখন সেটা কিনতাম। সেইটা পুরোটা চলে গেছে আমার কলকাতায় এসে। ১ম ২ দিন ছিল। হ্যাঁ। তারপরে কেটে গেছিল সব। এই দুদিন থেকে কাটটোটা কি করে? তার কারণটা হচ্ছে মানে এটা অনেকে জানে, আ অনেকে জানে না। আমি যখন ১ম তোমার শিউরি থেকে সৌরভদা ফোনে কলকাতায় চলে আসি, এটার রিহার্সাল শুরু হয়েছিল বিজয়গড় নিরঞ্জন সদনে। ওকে। আমার সঙ্গে আরেকটি ছেলে ছিল, তার বাড়ি হচ্ছে শক্তিগড়ে। ওর বাড়িটাও একটা আমার কাছে অদ্ভুত একটা পরিবেশ। মানে ওর শক্তিগড় থেকে নেমে আরো ১ ঘন্টার রাস্তা ওর বাড়ির জার্নি এবং আমরা সাইকেলে করে গেলাম। যাওয়ার পরে ওর একটা রুম এবং আরেকটা ছোট্ট রুম, একটা বারান্দা। দিন আনি দিন খাই বলতে মানুষকে আমরা যেটা বুঝি তার থেকেও অনেকটা পরের লেভেলটা আরকি। মানে যারা আজকের একটা ডিম নিয়ে এলে সেই ডিমটাকে ৪ ভাগ করে ৪ জন খাবে। কিন্তু অনুপম, এই মানুষগুলোর না আতিথেয়তা মানে তোমার সারা জীবনভর মনে রেখে দেওয়ার মতন। আমি জানি না মানে এখন ওর বাড়ির কি সিচুয়েশন, মা কেমন আছে, বাবা কেমন আছে, বোন কেমন আছে। কিন্তু ওই রাত্রিটায় অনুপম যাদের মানে আমি তো ওর বাড়া ভাতে ছাই দিতে গেছিলাম। মানে ওর যেটুকু ভাত আছে সেটুকুতে ও খেতে পারবে হয়তো। কিন্তু ওই ভাতটুকুর মধ্যে আমরা দুজন খেয়েছি। পরের দিন সকালবেলায় কাকিমা আগে উঠে গিয়ে রাত্রিবেলায় গিয়ে আমাদেরকে সঙ্গে গরম জল করে দিয়েছে কাকিমা। কেননা ও হয়তো হাত পা ধুতে পারবে ঠান্ডা জলে। কিন্তু আমি তো ম্যাচ করতে পারব না ওই ঠান্ডাটা। তো সেইজন্য আর তখন ফোনও ছিল না যে ও বলতেও পারেনি যে আমি যাচ্ছি। আমি এমনিই গিয়ে উঠেছিলাম। তো আমার জন্য গরম জল করে দিয়ে এসে রেখে দিয়ে গিয়ে বলল যে, বাবা তুমি কিন্তু গরম জলে পাটা ধুইও নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে।" পরের দিন সকালবেলায় আমি বুঝতে পারছি যে ওরা যে চালটা নিয়ে এসছে সেই চালটাই হয়তো ওরা মানে ওই যেটা হয় যে মায়েরা একটু কম খেয়ে থেকে যেতে পারে। কাকিমা হয়তো কিছু খাবেও না। কিন্তু কাকিমা চাল এবং ডিম এই সমস্ত কিছু নিয়ে টিয়ে এসে আমাদের দুজনের জন্য রান্না করে দিল। কারণ আমরা আবার পরের দিন রিহার্সালে আসবো। সকালবেলায় আমার জন্য গরম জল করে দিল। আমি বুঝতে পারছি যে এটা করতে কতটা কষ্ট মানে এই চালটা দিয়ে হয়তো ওদের আরো ২ দিন হয়ে যেত। সেই চালটাতে আমি একদিনের এসে ভাগটা বসিয়ে দিলাম। তো এইসব দেখার পরে তোমার ওই বীরেনগিরি চলে গেল। তারপর যখন থাকার কোনো আর মানে আমি ওই একদিনের পর ওর বাড়ি আমি আর যাইনি কখনো। কারণ আমি আর ওইটাকে নিতে পারব না। তারপর আমি যেটা হলো, তারপর আমি ছিলাম হচ্ছে পরপর ৩-৪ দিন বা ৫ দিন ৬ দিন এরকম হয়তো শিয়ালদাতে, কোথায় শিয়ালদা শিয়ালদায়? স্টেশনে।
শিয়ালদা স্টেশনে মানে স্টেশনের মধ্যে স্টেশনের ওপরে? মধ্যেই। যেহেতু একা থাকছি, টাকা কমছে, তো এই শক্তিগড়ের এই ছেলেটির কাছ থেকে আমার একটা জিনিস শেখা হয়েছিল যে তোমার খিদে পেলে খালি পেটে বাদাম খাও, তারপরে জল খেয়ে নাও। পেটটা ফুলে যাবে, গ্যাস হয়ে যাবে। আর খুব বেশি টাকা খরচ হবে না, খেতেও লাগবে না আরকি। তো এই রাত্রিবেলাতে ওইটা খেয়ে ফেলতাম। গিয়ে তোমার ওই অনুসন্ধানের নিচেটায় ওই পেপার পেতে নিয়ে শুয়ে পড়তাম এবং ব্যাগটাকে অদ্ভুতভাবে জড়িয়ে রাখতাম আরকি, যাতে কেউ টেনে নিয়ে বেরিয়ে না চলে যায়। টাকা পয়সা নিয়ে কোনো চাপ ছিল না। তো ওইখানে শুয়ে-টুয়ে ঠিক 3:30 দিকে উঠিয়ে দিত। 3:30 পৌনে 4 দিকে, কারণ ওয়াশ করতো ভেতরটা। সেই সময় গিয়ে আড্ডা দিতাম দিতাম হচ্ছে তোমার ওই পেছনের দিকে যে টয়লেটটা ছিল, ওই টয়লেটের ওখানে গিয়ে বসে থাকতাম। ওখানে বসে থাকতেও মোটামুটি একজনের সঙ্গে আলাপ হয়ে গেছিল। সে হচ্ছে রোজকার ওই কাগজ কুড়োয় যারা, হ্যাঁ? তো সে আবার মানে ১ম ২ দিনের পরে ৩ দিনের মাথায় সে চা খাইয়েছিল আবার। ছোট্ট ভাঁড়ে চা খাইয়েছিল সে। রিহার্সালটা বন্ধ হয়ে গেল নাটকের। তো বাড়ি গিয়ে আবার কৌশিককে ফোন করেছিলাম তখন। কৌশিক মানে কৌশিক কর? কৌশিক কর। কৌশিক দাকে কি করে চিনতে? বোলপুরে শান্তিনিকেতনের ওয়ার্কশপে। কারণ মিনার্ভার ওয়ার্কশপটা তো শান্তিনিকেতনে হয়েছিল। আমাদের ওয়ার্কশপগুলো। ও মানে সিলেকশনের যে ওয়ার্কশপটা হয় হ্যাঁ, সেটা ফার্স্ট তখনই ওয়ার্কশপটা আলাপ? ওখানে হয়েছিল। তো ওখান থেকে আলাপ, তো বলল, "হ্যাঁ, ঠিক আছে, চলে আয়।" তো এই ১ম একদম ব্যাগপত্র ভালো মতন করে নিয়ে, তখনও আমার বাড়িতে জানে যে আমি একটা চাকরি পেয়েছি, সেটার জন্য আমি কলকাতায় আসছি। যার জন্য তুমি দেখবে যে ১ম দিকে আমার মানে যখন আমি কলকাতায় আসার পরেই অ্যা তখন কোনো কাজ নেই। না থিয়েটার না কিছু। তখন আমার এক বন্ধু বলল যে, "কি করবি? তাহলে এয়ারটেলের ফর্ম শর্টিং এ ঢুকে যা।" গিয়ে ফর্ম শর্টিং এর কাজ করতাম। এরা রোজ রিহার্সালে আসতো, রিহার্সাল শেষ করে বাড়ি ঢুকতো, হৈ, হৈ করতো। আমি শুধু শুনতাম তখন। খারাপ লাগতো, কিন্তু ঠিক আছে। হঠাৎ একদিন করে কৌশিক বলল যে, "স্বল্পমস্তায় ছেলে নেবে, কাজ করবি?" আমি বললাম, "হ্যাঁ।" সিলেকশন ছাড়া ঢুকে গেলে? না, সিলেকশন ছাড়া বলতে আমি তো পার্মানেন্ট হইনি তো। আমি তো ক্যাজুয়াল। পেমেন্ট পেতে? হ্যাঁ। আচ্ছা। তো এই ১ম ওরা রাত্রিবেলাতে গিয়ে আমাকে একটা নাটকের একটা গান তোলালো, একটা নাচ তোলালো। তুলিয়ে আমাকে নিয়ে এলো, দেবেশদার সামনে এসে ফেললো। এই সর্পমস্তার জার্নিটা শুরু হলো আমার আস্তে, আস্তে। তো এইটা চলতে তখন দেবেশদা আমাকে বলল যে, "দেখ, আমি তো, তুই এখানে আর কি করছিস?" আমি বললাম যে, "আমি আর কিছু করছি না। আমি শুধুমাত্র আ মানে থিয়েটার করব বলেই এসছি।" দিয়ে বলল, "আমি তাহলে আমার দলে কাজ করবি?" দিয়ে বললাম, "হ্যাঁ, করব।" মনে করিয়ে দাওনি ওই দিনের কথাটা? ওটা তখনও বলিনি। দিয়ে বলল যে, "তুই কি দলে কাজ করবি?" আমি বললাম যে, "হ্যাঁ, করব।" তো বলল, "ঠিক আছে, তাহলে আজকে রিহার্সালের পরে চলে আয়। আমার দলে একটা নতুন নাটক নামছে।" এটা তুমি ক্যাজুয়াল বলেই পেরেছিলে? ক্যাজুয়াল বলে পেরেছিলাম। তো তখন দেখলাম সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, আর অপোজিটের যে নায়িকা সেটা হচ্ছে টুম্পাদি, মানে সুদীপ্তা চক্রবর্তী। ওই ১ম বিকেলে ভোরে সর্ষে ফুল একটা নাটক, যে নাটকটা আমাকে ১ম প্রফেশনাল হতে শিখিয়েছিল। মানে থিয়েটার করলে আমি যে হাতে টাকা পাবো, সেটা ১ম আমাকে দেবেশ চট্টোপাধ্যায়ই দিয়েছিল। তখন ওই আস্তে আস্তে দেবেশদাকে বলেছিলাম যে, "দেবেশদা, জানো তো, মানে আমার এটা পুরোটা একটা মিরাকল।" হ্যাঁ, যে ও বলল, "কেন? কি হয়েছে? কিভাবে?" হ্যাঁ, তো আমি বললাম যে, "না, এই ঘটনা।" ওই হয় না যে উম দিনের শেষে এমন একজন গুরু দরকার, যে গুরুটা তোমাকে সবটা করতে পারে আরকি। মানে গালাগাল দেবে, ভালোবাসবে, মারবে, ইয়ে করবে, কিন্তু সে আবার কাজটাও তোমাকে শেখাবে। এবং এই দেবেশ চট্টোপাধ্যায়ের মতন একটা গুরু আমি পেয়েছি বলে আমি, মানে এটা হয়তো এরাও বলব না যে আমি নির্মল হাজরা বা সত্যজিৎ দাস এদেরকে যাদেরকে পেয়েছিলাম তাদের কাছ থেকে আমি কিছুই শিখিনি। না, ওদের কাছ থেকে আমার পুরো বেসটা আমার তৈরি হয়ে গেছিল। তো ওই বেসটা তৈরি হয়ে এসে আমি যখন এই মানুষটার কাছে পড়লাম, তখন আমার আরো একটু এগোতে সিউড়ি সুবিধে থেকে হলো। তুমি মাটি হয়ে এসেছিলে, যেই মাটি দিয়ে কিছু বানানো যাবে। দেবেশ স্যার তোমাকে সেটা দিয়ে পাত্রে তৈরি করেছে। ওটা হয়ে গেছে। এই যে ডেডিকেশনটা বা এই যে কালচারটা, যেটা আমাদের অনেক কিছু শিখিয়েছে, অনেক নম্র হতে শিখিয়েছে, গ্রাউন্ডেড থাকতে শিখিয়েছে। কোথাও গিয়ে তোমার মনে হয় না যে এখন যে ছেলেমেয়েরা বা এখন যে জেনারেশনটা থিয়েটারটা করছে, তাদের মধ্যে সেটা অনেকটাই মিসিং? আমি দেখতে পাচ্ছি আমার একটা সিনিয়রের কাছ থেকে যে সে ঝাঁটটা দিচ্ছে। হুম। যার জন্য আমি
এই বোধটা তৈরি হচ্ছে যে না, ওর কাছ থেকে ঝাঁটাটা কেড়ে নিতে হবে। একদম তো এখন যেটা হয়ে গেছে যে ওই সিনিয়রটাই তো এখন আর ঝাঁট দেওয়ার মেন্টালিটিতে নেই। ঠিক। তো এই যে পরের যে জেনারেশনটা, সেই জেনারেশনটাকে আমি কি করে বলবো যে যা সিনিয়রটা ঝাঁট দিচ্ছে, বা তার মনের মধ্যে কি করে তৈরি হবে যে ঝাঁটাটা নিয়ে নিতে হবে আমাকে। ১ মাস ঢুকেই আমায় পাঠ দিল না, দল ভালো না, চলে যাও। এই যে এই মেন্টালিটিটা, এটা তো সিনিয়ররা তৈরি করেনি আশা না, করছি। তার কারণটা হচ্ছে দেখো যে এই যে ১ মাসের মধ্যে তোমাকে পাঠ দিতে হবে, কারণ এখন তোমার কাছে প্রচুর অপশন খোলা আছে। মানে একমাত্র এই একটা প্রফেশন যেখানে তোমার কোনো পড়াশোনা দরকার নেই কিন্তু। তথাকথিত পড়াশোনা তথাকথিত তারপর, হ্যাঁ। মানে কোট আনকোট, আমি ওরকম বলছি না। হ্যাঁ। এই একটা প্রফেশনে যেখানে তোমার কোনো সেই লেভেলের পড়াশোনাটা তোমার দরকার নেই। তুমি চাইলেই অভিনেতা হয়ে যেতে পারো এবং তোমার হাতে অনেকগুলো স্কোপ রয়েছে। এই দল না হলো ওই দল, ওই দল না হলো ওই দল, ওই দল না হলো ওই দল। হুম। এইটা একটা যেমন রয়েছে, সেই জন্য এদের বিষয়টা হচ্ছে আচ্ছা আমি গেলাম ৪ দিন বসে থাকলাম, পাঠ দিলেন না, চলে গেলাম আমি। এটা হবেই। এটা আরো বেশি বাড়বে এবং বই কমবে বড় না। বড় দল এই প্রবলেম ফেস করছে। আরো একটা জিনিস যেটা হয়েছে দেখো যে এই যে আমরা ধরো ১ম দলে গিয়ে কিন্তু একটা ১ম তৈরি হতো যে একটা রিহার্সাল চলছে, সেই রিহার্সালটা তোমাকে ব্যাক স্টেজ থেকে তোমাকে করতে হবে। চুপচাপ ১ বছর অন্তত চুপচাপ। মিনিমাম দেখো। ১ বছর না হলেও ৬ মাস তোমাকে একটা থাকতে হবে। তো তুমি এই ৬ মাস ব্যাক স্টেজ থেকে পুরো স্টেজটার পুঙ্খানুপুঙ্খ তুমি চিনতে পারছো। হুম। আর এখন যেটা হচ্ছে যে দলে ছেলেপুলে না থাকার কারণে যে ছেলেটি আজকে নতুন এলো, সেই ছেলেটি ধরো আমি কথার কথা বলছি যে মানুষগুলোকে আমরা ভগবান মনে করি, দেবশঙ্কর হালদার, গৌতম হালদার, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, এই ধরো দেবশঙ্কর হালদার একটা কোনো নাটকে পাঠ করছেন, সেই দলের কোনো একটি ছেলে নতুন এলো, যে ছেলেটি করছিল সে চলে গেল, কে আছে কে আছে চলো ওকে তুলে দে। অপশন নেই। অপশন নেই যেহেতু। এবারে এই যে তুলে দেওয়া হলো, সে উঠে যাওয়ার পরে তার মনে হচ্ছে যে আমি তো দেবশঙ্কর হালদারের সঙ্গে পাঠ করলাম। এইবারে তার যখন পরের নাটকে কোনো পার্ট এলো না, সে তখন কিন্তু একটা চলে এলো যে অ ততদিনে কিন্তু তার ৩ মাস হয়ে গেছে দলে। সে একটা বিজ্ঞ হয়ে গেছে। এবং এই যে বিজ্ঞতা, মানে তার পরের যে দুটো ওয়ার্ড আমি সেটা ছেড়ে দিয়ে গেলাম। তো এই যে কিছু না জানার যে বিজ্ঞতা, হ্যাঁ, এবং বিজ্ঞ হয়ে যাওয়ার ফলে যে তার যে ধ্বংসটা হলো, সে তো নিজেই শেষ হয়ে গেল। সে এখন চেষ্টা করছে যে আমি আ দেবশঙ্কর হালদারের সঙ্গে পাঠ করেছি, তাহলে আমার এখন পাঠ পাওয়া উচিত। আর যদি পাঠটা না পাই তাহলে আমি দলটা ছেড়ে বেরিয়ে যাব। তুমি তো থিয়েটার মোটামুটি ছেড়েই দিয়েছো অনেকদিন। দেখো থিয়েটার না করলে মানে ওই মনের একটা ইয়ে তো যে তুমি মাঝখানে বলছিলে না যে তুমি একদিন কথা হচ্ছিল তোমার সাথে। ছেড়ে দেব না। এখন কি কোনো প্রোডাকশন করছো? হ্যাঁ, কটা করছো? এখন ২ টো। আন্ডার 30 যদি আমি বলি ৩-৪টে ছেলেমেয়ের নাম বলো যাদেরকে আমি দেখব। যাদের নাটক হলে আমাকে দেখতেই হবে। পারফরম্যান্সের জন্যে। নাটকের জন্যও না, সেটের জন্যও না, ইয়ের জন্যও না, লাইটের জন্যও না। অনমিত্র, ওকে ১। আমাদের ভাস্কর, রাজু ধর, রাজু বেরা, এরা দুজনেই ভালো কাজ করছে। ১ম রাজনৈতিক হত্যার তো তুমি পুরো টিমটাকে পাবে। কলকাতায় যে একটা সময়, ইনফ্যাক্ট এখন অনেক কমে গেছে, কিন্তু একটা সময় যে ব্যাঙের ছাতার মতো অ্যাক্টিং স্কুল তৈরি হচ্ছিল। তোমার কি জেনুইনলি মনে হয় যে অ্যাক্টিং স্কুল থেকে শেখা যায়? অ্যাক্টিংটাই কি শেখানো যায়? এটা একটা খুব বড় প্রশ্ন। তোমার কি মনে হয়? আমার মনে হয় না যে মানে কখনোই শেখানো যায়। অনুপম খের বা নাসিরুদ্দিন শাহ, যে কোনো একজনের ইন্টারভিউতে আমি দেখেছিলাম যে ওনারা বলছেন অ্যাক্টিং শেখানো যায় না, কিন্তু অ্যাক্টিং শেখা যায়। এইটাকে তুমি কিভাবে এক্সপ্লেন করবে এই জিনিসটাকে? অ্যাক্টিং শেখা যায় বলতে সেটা কিন্তু কপি পেস্ট হবে। ওকে। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের অনুভূতি কিন্তু আলাদা। হুম। তোমার রাগ হলে তোমার আ একরকমভাবে তুমি এক্সপ্রেস করো। তোমার দুঃখ হলে তুমি একরকমভাবে এক্সপ্রেস করো। তোমার কান্না পেলে তুমি একরকমভাবে কাঁদতে পারো। তো সেটা তো সবার সঙ্গে ম্যাচ না করতেও পারে। এবারে কালকে তুমি টম ক্রুজ এরা দেখে সে কিরকমভাবে কি করে না করে সেটা দেখে তুমি তার মতন করে কিছু একটা শিখলে। এবার তুমি যখন এপ্লাই করছো তুমি তখন সেটাকেই কিন্তু এপ্লাই করে যাচ্ছ। কিন্তু কপি করতে করতে কোথাও একটা গিয়ে বেসটা তৈরি হয়, এরকম মনে হয় না? কতটা বেস তৈরি হবে যদি তোমার ভেতরের নিজের একটা বেস না থাকে? আমি কিচ্ছু জানি না অভিনয় সম্পর্কে। আমি তোমাকে কপি করতে একটা সময় গিয়ে রিয়েলাইজ করলাম যে কোনটা খাটে আর কোনটা খাটে না। এই রিয়েলাইজেশনটা আসার জন্যেও আমাকে তো কোথাও একটা থেকে তো শুরু করতে হবে। তো সেই শুরুটা কপি থেকে নয় কেন? কপি থেকে তুমি উচ্চারণ করতেই শিখি। পারো। হ্যাঁ। ছোটবেলার তোমাকে
লেখাটা যখন তুমি শিখছো যখন আমরা হাতেখড়ি হচ্ছে, তখন কেউ একজন লিখে দেয়, তার উপর আমরা হাত বোলাই। হাত বোলাই। তাহলে সেখান থেকে আমার কপিটা শুরু হচ্ছে। একদম। কিন্তু এই কপিটা দেখবে তুমি পরপর তোমার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে তুমি করছো। আমরা অনেক সময় মিমিক্রি করি। হুম, হ্যাঁ? তো এবারে ধরো তুমি যদি এই যে তুমি বললে যে তুমি যদি আমার কপি করতে শুরু করো, ১ম ১ টা ২ টোতে হয়তো তোমার এমনি বেরিয়ে যাবে। ৩ নম্বর থেকে তুমি কিন্তু মানুষ ধরে ফেলবে যে তুমি কিন্তু আমাকেই কপি করছো। হুম, তাহলে এই যে কপির সঙ্গে তোমাকে মানে নিজস্বতা কিছু তো মেশাতে হবে। যেটা থেকে তুমি আলাদা হবে। হুম। সেই বোধটা যদি তোমার না থাকে, তাহলে তুমি কিন্তু সারা জীবন ভর ওই কপিটাই করে যাবে এবং একটা লেভেল পর্যন্ত গিয়ে তারপরে তোমাকে পজ। তারপর আর এগোনোর কোনো ক্ষমতা নেই। মিক্স করতে একটা সময় গিয়ে তুমি বুঝতে পারবে যে ফিল্টার করতে পারবে কোনটা রাখবো, কোনটা রাখবো না। তারপর তোমার নিজের স্টাইল তৈরি হবে। একদমই এটাই তাই। তুমি বলতে একদম, চাইছো। একদম। এটা তোমাকে রাখতেই হবে। কারণ এটা যদি তুমি না রাখো, তাহলে তুমি দেখবে প্রত্যেকটা চরিত্র তোমার কাছে একই রকমভাবে ফুটে উঠবে। বেস্ট ওয়ে টু লার্ন অ্যাক্টিং, বা বলতে পারো, আমি লার্নের থেকে বড় কথা আমি বলবো যে প্র্যাকটিস অ্যাক্টিং, সেটা কোন মাধ্যম? বেস্ট মাধ্যম তো আমি বলব থিয়েটার। ওকে। কিন্তু থিয়েটার করতে গেলেও তার প্র্যাকটিসের জন্য তাকে যে সময়টা দিতে হবে, সেই সময়টা কি তারা দেবে? এটাই একটা বড় আকাল এখন। সবথেকে বড় যে জায়গাটায়, সেটা হচ্ছে তোমার মানে পুরো এক্সপ্রেশন নিয়ে তুমি যদি কাজ করতে চাও, তাহলে সেইটার জন্য তোমাকে আলাদা, আলাদা করে সময় দিতে হবে। কারণ তুমি তোমার শরীরকে যদি আগে না চেনো, তোমার কোন অঙ্গ কিভাবে কাজ করছে, সেইটা যদি তুমি না জানো, না চেনো, তাহলে তুমি কাজটা করবে কি করে? তারপরে তো আসছি আমি ধরো ভোকালে। যেখানে এসে আমাদের মানে অর্ধেকই আমরা শেষ হয়ে যাই। তার সঙ্গে তোমার মানে ল্যাঙ্গুয়েজ আছে, তোমার বাচিক আছে। তো সবটা তো তোমার স ব্যা মানে অভিনয়ের সঙ্গেই তো সবটা জড়িত। অভিনয় মানে তো শুধু অভিনয়টা হয়ে গেল, তা তো নয়। তাহলে সেইটার জন্য যে আলাদা, 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 আলাদা সময় রয়েছে, সেই সময়গুলো কি তুমি তাহলে দেবে? মনে আছে তোমার, আমরা একটা টার্কিশ সিরিজ করেছিলাম। ৪ 4টে এপিসোড ছিল এবং হচ্ছে সেটার টে ভয়েসও ছিল। 4টে ভয়েস ছিল আলাদা, আলাদা। এবং এবং আমি সবথেকে খতরনাক ছিল যে একই সিনে ২ জন। একই সিনে দুজন। একজন হচ্ছে মানে একদম সম্ভ্রান্ত পরিবারের একটা লয়ার, আর আরেকজন আরেকজন হচ্ছে ফচকে। পুরো ছিচকে চোর বেসিক্যালি। এবং একই সিনে দুজনের কথা হচ্ছে। আনফরচুনেটলি সেটা দেখাতে পারবো না, কারণ ওই কনটেন্টটা আমরা অ্যালাউড নই দেখানোর জন্য। এবং যে কনটেন্ট দেখাতে পারবো সেই কনটেন্ট নিয়েও একটু বাদ আলোচনা করছি। আমি নাম বলবো না। আমাদের এখানে কাজ করে আরও দুজন ছিল, দুটো ছেলে আর্টিস্ট ছিল। তাদের এরপরে কাজ ছিল। তাদেরকে আমি ডাকলাম যে এসো প্লিজ দেখো কিভাবে হচ্ছে ব্যাপারটা। তারা এলো, একটা ডায়লগ শুনলো, তারপর নিজেদের মধ্যে গল্প করা শুরু করে দিল। আমার এত খারাপ লেগেছে, আমার না ডাকলেই ভালো হতো। এবং আমি না সেদিন পুরো আমি শিখেছি, এক্সাইটেড হয়ে আমি ওদেরকে ডেকেছি। আমি ভেবেছিলাম যে ওরা আমার সাথে অ্যাট এক্সাইটেড হয়ে ব্যাপারটা আরও নিটিগ্রিটিগুলো বুঝতে চাইবে। কী করে করলো, গলাটা কোথায় কী করলো, আচ্ছা ওর 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 এই হাবভাবটা কী করে নিল, এটা কী করে নিল। কোনো রিয়াকশানই দিল না। অনুপমদা ডেকেছে, আউট অফ রেসপেক্ট এলাম, ঠিক আছে চলো। আমার এত খারাপ লেগেছে সেদিন, এত খারাপ লেগেছে আমি তোমায় বোঝাতে পারবো না। আমি অনেক কিছু শিখেছি তোমার কাছ থেকে। এবার আমার কাজে প্রমোশন করি, যেটাতে গম্ভীরাদাকে দিয়ে দেখানো যাবে গম্ভীরাদার কাজ। সেটা হচ্ছে ভেড়িয়া, জিও হটস্টারে আছে, বাংলায় আছে। এখনকার মানে বলিউডের একজন হট প্রপার্টি, হিন্দি সিনেমার একজন হট প্রপার্টি মিস্টার অভিষেক ব্যানার্জি, তার কাছে যদি কোনোদিনও এই রেকর্ডিং পৌঁছায়, তাহলে বলছি আপনার গলা আমাদের গম্ভীরা ভট্টাচার্য দিয়েছেন, এবং অনবদ্য পারফরমেন্স। আপনারা এক্ষুনি গিয়ে দেখুন প্লিজ, দেখে কমেন্টে জানা যে ওই যে ওর যে ক্যারেক্টারাইজেশনটা, সেটা ও অনেক প্রিপারেশন নিয়ে করেছেন। মানে হ্যাটস অফ টু অভিষেক ব্যানার্জি, মানে উই অল লাভ ইউ। কিন্তু একদমই তাই। কিন্তু 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 ওই ক্যারেক্টারটা করার জন্যে গম্ভীরাদা সময় নিয়েছিল 5 মিনিট। জাস্ট ক্লিপটা দেখলো, 2-3টে ডায়লগ ডেলিভারি হলো, ব্যাস 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুরো সিনেমা ডাব শেষ, ইনক্লুডিং ডায়লগ ইম্প্রোভাইজেশন, অ্যাক্টিংয়ের মধ্যে যা যা দরকার সব কিছু মিলিয়ে পারফেক্টলি ডান বাই গম্ভীরা ভট্টাচার্য। হ্যাটস অফ। এখানে একটা ক্লিপ দেখাবো আমি, আশা করছি কপিরাইট আসবে না, এলেও কিছু করার নেই আমার। প্লিজ গিয়ে দেখুন জিও হটস্টারে ভেড়িয়া বাংলা ডাবিং জানা,
ওর গোটা সিনেমাটাই আমাদের করা, তার গান টান যা আছে বাংলা গান সবই আমাদের করা, কিন্তু স্ট্যান্ড আউট পারফরমেন্স যদি বলা হয় গম্ভীরা ভট্টাচার্য অ্যাজ অভিষেক ব্যানার্জি, আই লাভ ইউ ফর দ্যাট। থ্যাংক ইউ। আই থিঙ্ক হয়তো ডাক্তারের মুখে এরকম কথা ভালো লাগে না ভাই। দেখুন আমার ভাইয়ের জীবন আর পোঁত মানে নিতম্ব আপনার হাতে এখন। নিতম কি? আপেল ভেবে পোঁত কামড়ে দিল আমার ভাইয়ের, শালা হারামজাদা কুত্তা। আমি যদি ভাইয়ের পার্সটা না নিয়ে নিতাম তাহলে এই দিনটা আজকে দেখতে হতো না। কোমরে কি করে বসবে? আপনি কিছু করবেন? হোয়াট? দেখতে পাচ্ছেন তো করে এটা কি? সরি, এটা ঘোড়ার। লাগাবো? এখন আমাদের জিজ্ঞাসা করছে ভাই। টিভির অ্যাক্টিং, সিনেমার অ্যাক্টিং, মাইকের অ্যাক্টিং বা অডিও অ্যাক্টিং, আর হচ্ছে মানে ডাবিং, আর হচ্ছে থিয়েটার, এই চারটের মধ্যে তুমি ডিফারেন্সটা যদি একটু বলতে দেখো, পারো। থিয়েটার হচ্ছে তোমার কাছে একটা মানে খোলা ময়দান, ওকে, যেখানে তুমি চোখের সামনে সবাইকে দেখতে পাচ্ছ, অডিয়েন্সকে দেখতে পাচ্ছ, এবং যেখানে একটা অডিয়েন্স কিন্তু তোমার এমন একটা দূরে বসে আছে যে অডিয়েন্সের কাছে তোমাকে পৌঁছতে গেলে তোমার সবটা লাগবে, তোমার শরীরটাও লাগবে, তোমার ভয়েসটাও লাগবে, তোমার এক্সপ্রেশনটাও লাগবে। মানে আমরা যদি বলি একটু উচ্চকিত, লাউড যদি বলি, তো থিয়েটারের জন্য একটা লাউড পারফরমেন্স তোমার সবাই আমরা জানি এটা। এবারে তুমি যদি ডাবিংয়ের কথা বলো, ডাবিংয়ে তো তোমার আর এত কিছু দরকার পড়ছে না, সবটাই তোমার এটার মধ্যে রয়ে গেছে। সত্যি বলতে কি, যে ধরো শুধুমাত্র গলা নয়, কিন্তু যখন তুমি কোনো ডাবিং করছো, মানে তুমি যদি নর্মাল ভয়েসে কাউকে কোনো কথা বলছো, সেটা যেমন একরকম লাগছে, যে মুহূর্তে তুমি গুরুটাকে কুঁচকে দেবে সেই মুহূর্তে দেখবে ওটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি টিভির মাধ্যমটা বলো, টিভির মাধ্যমটা আমি বলতে পারি যে ওটা একটা ছোট বাক্স। এখন হয়ে গেছে হচ্ছে মানুষ মানে সিরিয়াল শোনে, কিন্তু রান্না করতে করতে হঠাৎ করে একটা কিছু একটা আওয়াজ পেলো, বা হয়তো এমন একটা কোনো ডায়ালগ ডেলিভারি পেলো, মানে সিনেমার থেকে একটু বেশি, আবার থিয়েটারের থেকে একটু কম। এই যে অভিনয়ের প্যাটার্নটা, সেটা হচ্ছে টিভির প্যাটার্ন। ন্যাচারালের নামে আজকাল বেশ বিগত কয়েক বছর ধরে একটা স্ক্যাম শুরু হয়েছে, সেটা হচ্ছে আন্ডার অ্যাক্টিং। তোমার কিছু বলার আছে? এটা আমার কোনো আইডিয়া নেই এটাতে। যারা করতে পারে তারা কিন্তু মানে আমি বলছি ভগবান তারা হয়তো। আমি আন্ডার অ্যাক্টিংটা বুঝি না। আমিও বুঝি না, আমি সেজন্য বুঝতে চাইছি তোমার কাছ থেকে। হ্যাঁ, মানে আন্ডার অ্যাক্টিং বলতে কি আমি কি ভলিউম নামিয়ে দেবো? নাকি গলা মানে বডি ল্যাঙ্গুয়েজ কমিয়ে দেবো? থিয়েটারও শুরু হয়েছে জানো, থিয়েটারে আজকাল লোকজনের কথা শোনা যায় না। নিকুচি করেছে তাদের ওরকম থিয়েটারে। আমাদের ম্যাক্সিমাম আমরা যারা আছি তারা টিভি সিরিয়ালকে অনেক ছোট নজরে দেখতাম, এবং এটা সত্যি কথা, কোনো রাগ ঢাক নেই এতে। আজকে সেই তুমি বা সেই আমি বা সেই অনেকেই সেইটাকেই একটা ব্লেসিংয়ের মতো করে দেখি। এটা শুধুমাত্র আমি কেন, অনেক মানুষের কাছে বিষয় হচ্ছে যে ও সিরিয়াল, ঠিক আছে ঠিক আছে, ও তো যাবে 4টি ডায়লগ বলবে চলে আসবে, পার ডে পাবে চলে আসবে। প্রথম দিকে কেন এই ভুল ধারণাটা আমার তৈরি হয়েছিল, এটা কিছু হয়তো করার নেই। মানে আমি যাদের জন্য বলছি, যে ধরো তুমি একটা 2 দিনের একটা কোনো কাস্টিং করতে গেলে, তো তাতে তোমাকে যে ট্রিটমেন্টটা করা হবে, কারণ সেই ফ্লোরটা তো তোমার সম্বন্ধে জানে না কিছু। তুমি কি করো, তোমার ব্যাকগ্রাউন্ড কি, তোমার কি, তার কাছে যখন তুমি গিয়ে পড়ছো, সে তোমার কাছে ট্রিটমেন্ট করছে। হ্যাঁ দাদা ঠিক আছে, আপনি এদিকে আসুন তো, হ্যাঁ বলুন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলুন, এখানে দাঁড়ান, বলে দিন বলে দিন বলে দিন, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে, হাসুন একটু, হাসুন হাসুন হাসুন, যান। তোমার কাছে বিষয়টা হচ্ছে যে মানে আমি কি করতে এলাম। প্রথমে গিয়ে আমাদের জানার যেটা একটা ইচ্ছে হয় যে দাদা ক্যারেক্টারটা কীরকম, এ কী করে, কি না করে, কি খায়, কোথায় থাকে, হ্যানা ত্যানা, যাতে একটা গ্রাফ তুমি তৈরি করতে পারো। এবার গ্রাফ তৈরি করার আগেই তোমাকে যদি এরকমভাবে ট্রিটমেন্ট হয়, এখানে তাকান দাদা, এখানে তাকান, এখানে তাকান, হ্যাঁ হাসুন হাসুন হাসুন, হ্যাঁ ঠিক আছে যান, হয়ে গেছে, সেটা তোমার একটা গায়ে লাগবে। সত্যি কথা বলছি, প্রথম দিকে যখন আমি এই কিছুদিনের জন্য কাজ করতে গেছিলাম, তখন আমার এই কয়েকটা এরকম হয়ে আমি মনে হয়েছিল যে না, সিরিয়ালটা অন্তত আমার জন্য নয়, আমি পারবো না এখানে। কিন্তু এটা আমি আবার পরবর্তী ক্ষেত্রে গিয়ে যে ভুলটা ভাঙলো যখন, যে আমি এখন যখন তোমার দাদামণি করছি, মানে একটা সিরিয়ালের শুরুর থেকে আমি আছি। ডিরেক্টর, ডিওপি, টোটাল ইউনিট, হ্যাঁ, তার স্ক্রিপ্ট কখন থেকে কি হচ্ছে না হচ্ছে, মানে শুরুর দিকে স্ক্রিপ্ট রিডিং হয়েছে, যে একটা মানে ক্যারেক্টার ব্রিফ করা হয়েছে, সেই ক্যারেক্টার কিভাবে এগোবে সেই রকমভাবে একটা বলা হয়েছে, তাতে আমি আমার একটা চরিত্র তৈরি করতে পারছি,
এবং সেটাকে আমি অ্যাপ্লাই করছি গিয়ে। এখন যেটা হচ্ছে যে এখন আমার মজা হচ্ছে যে সিরিয়ালটা করতে গিয়ে। যেহেতু তুমি ফাউন্ডেশন থেকে ছিলে, তোমার মজা, তুমি এখন মজা পাচ্ছ, এখন মজা নিজের পাচ্ছি। মতো করে খেলতে পারছো। একদমই তাই। সিরিয়ালটাও না আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে তোমার রেগুলার একটা ওই প্র্যাকটিসের মধ্যে তোমার পড়ে যাবে। মানে আমার কাছে পড়ে গেছে এখন। মজার বিষয় হচ্ছে যে ডিরেক্টর যখন ধরো মানে বুঝতে পারছে যে তুমি কি করতে পারো না করতে পারো, তখন ডিরেক্টর তোমাকে বলছে যে তুমি এটা মানে আমি যদি চাই যে এটা কিছু করবো এরকমভাবে, ডিরেক্টর বলছে যদি তার পছন্দ হয় সে বলছে হ্যাঁ করো। সিরিয়ালের ফেমটা যেটা এই মুহূর্তে তুমি এনজয় করছো, সেটা কি তোমার ভবিষ্যতের কাজ বা এই আপকামিং যে কাজগুলো, যেমন প্রমোটার বৌদি, আমি আসছি একটু পরে, সেই কাজগুলোতে কোনো এফেক্ট পেয়েছে? মানে কাজ পাওয়া, না, সেটা পাইনি। সেটা কি হুব্বা তোমার ক্ষেত্রে ওই কাজটা করেছে, কি ওই ফেমটা এনে দিয়েছে? কিছুটা তোমাকে? করেছে। কারণ হুব্বার আগে কোনো মানুষই আমাকে চিনতো না। ঘরে ঘরে পৌঁছে ঘরে যাওনি ঘরে তুমি। কোনো মানুষ আমাকে চিনতো না। তো হুব্বা সেই ফ্রেমটা আমাকে একটা দিয়েছে। মানে আমার কাছে একটা পুরো টার্নিং পয়েন্ট হচ্ছে হুব্বা। মানে হুব্বা না থাকলে কিন্তু আমি এতগুলো কাজ করতে পারতাম না। আমি কাল রাতে আবার রিভিজিট করছিলাম সিনেমাটা, পুরো সিনেমাটা কাল রাতে আবার দেখলাম তুমি আসবে বলে। একটা মোমেন্টে আমার একটুখানি, আমার দুটো মোমেন্টে আমার একটুখানি তোমার কাছে জিজ্ঞেস করার ইচ্ছে হয়েছে। সেটা হচ্ছে হুব্বাতে আমি দেখলাম তুমি একটা সার্টেন সুরে ডায়লগ বলেছো, একটা সার্টেন সময়ে গিয়ে তুমি পজ মেরেছো, যেটা ইউজুয়ালি তুমি করো না। কারণ আমি ডাবিংয়ে তোমাকে যেটুকু দেখেছি তুমি ওইটা করো না, ওটা ফলো করো না। যদি জেনে বুঝে করে থাকো তাহলে সুরটা মেনটেন করার কারণটা কি? এক, আর যখনই কাউকে মারতে জিভ বার করতেছে মা কালীর মতো, যে জিভটা বের করে অর্ধেক ঢুকিয়ে নিতে, এটা কি তোমার ইনভেনশন না এটা ব্রাত্য স্যার বলেছে? না, প্রথমটা শ্যুটটা নিয়ে যদি বলি তাহলে এটাতে আমার ৩ টে জিনিস কাজ করেছিল। এক হচ্ছে আমি বীরভূমের। আমার একটা নিজস্ব একটা সুর ছিল। হুম আর হুব্বা হচ্ছে তোমার কোন্নগর রিষড়া। এদের একটা মফস্বলের টাচ আছে। যে টাচটাই হচ্ছে মানে কলকাতার ঘেঁষা অথচ কলকাতার ছাড়া। হুম 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 অদ্ভুত একটা প্যাটার্ন। কাইন্ড অফ যেই টানটা আমরা এখন হাওড়ার দিকে দেখতে পাই। হ্যাঁ। হুম আর থার্ড হচ্ছে আমার বড়বেলাটা হচ্ছে মোশাররফ করিম। হুম আ ওই একজন অভিনেতা। আমার রিকোয়েস্ট মনে আছে? হ্যাঁ। হ্যাঁ, তারপরে কি আর আসেনি? না, তারপরে আমার সঙ্গে আর কথাও হয়নি ওনার। তুমি আমার রিকোয়েস্ট ভুলো না কিন্তু। না, 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 আমি না। তোমার বাড়ি গিয়ে বোম মেরে দিয়ে চলে আসবো। তো এই যে মোশাররফ ভাই কি টোন ইউজ করবে বা কি প্যাটার্নে যাবে আমার সেটা জানা ছিল না। আর আমি ১ম দিকে ভেবেছিলাম যে বীরভূম টোনটাকে কোনো রকমভাবে ইউজ করবই না ওখানে। যাতে অন্য কিছু একটা টোন যদি একটা সুর যদি থাকে আরকি, তো দেখবে তুমি অদ্ভুতভাবে ওর ওই বডি ল্যাঙ্গুয়েজের উপর একটা সুর প্যাটার্ন করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই ওর ওই যে চলন বলনে মানে হয় না যে একটা মানে নেকড়ে যদি গর্জন করে যে ইয়েতে, সেই ভলিউমটা যেটা থাকে ওর, এই পুরো প্যাটার্নটার মধ্যে আমি ওই মানে আমরা যারা চরিত্র যখন বিল্ড করতে থাকি, তখন আমরা একটা অ্যানিমালকে খুব হুম ব্যবহার হুম করি। হুম 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 যে কোন অ্যানিমালকে আমি আমার শরীরের মধ্যে বসালে আমি ওই ক্যারেক্টারটা তাড়াতাড়ি রিচ করতে পারবো, কাছাকাছি পৌঁছতে পারবো। তো এইরকমই কিছু ক্যারেক্টারকে বসাতে ওই তখন একটা মানে এইরকম একটা অ্যানিমেলের চলনে যদি আমি তোমাকে নেকড়ে দিয়েছিল। আমি নিজে বসিয়েছিলাম ওটা। মানে ক্যারেক্টারাইজ যখন আমি নিজে করি আরকি নিজের মতন করে, তখন আমি ওই একটা নেকড়ে যে মানে আর কিছু ভালোবাসে না আরকি। সে সারাক্ষণ এই মানে হিংস্রতাটাই পছন্দ করে। ওটাই ওর নেশা। ওটাই ওর নেশা। প্রথম ছুরিটা যখন মারার এই যে হিংস্রতাটা যে নেশা হয়ে ওর রক্তে ঢুকছে, এর একটা কাঁপুনি আছে প্রথম মার্ডারটা হুম। করার পরে। ওটা ফিল করতে পেরেছি আমি, যে এই মালটাই স্বাদটা নিচ্ছে। শুরুর যে এই যে মার্ডারের স্বাদটা এটা নিচ্ছে, এই যে কাঁপছে, যে আমার মনে হচ্ছে না কেউ একটা ইঞ্জেকশন পুশ করেছে, ড্রাগসের ইঞ্জেকশন পুশ করেছে এবং সেটার এফেক্ট হচ্ছে, এরকম একটা ফিল পেয়েছি। তাও সেকেন্ড মার্ডারটা যখন করো, ওই যে ছেলেটা হাসে তোমার উপর, তো এটা হচ্ছে নেশা হয়েছে মানুষ মারবো, ওটা সেকেন্ডটাতে আমি বেশি করে পেয়েছি। একদমই ঠিক। তার কারণ হচ্ছে ১ম টায় যখন ও ছুরিটা বসায় আরকি, তখন ও এর আগে কাউকে কিন্তু মানে ছুরি-ফুরি বসায়নি কাউকে, খুন শুধু করেনি। খুন করেনি। শুধুমাত্র ভয় দেখিয়েছে ও। হুম। ওই
খুনটা জাস্ট ওই হঠাৎ করে হয়ে গেছে। এবং কিছু জিনিসের দেখবে তুমি হঠাৎ ঘটে গেলে তুমি নিজে বুঝতে পারবে না, তোমার অদ্ভুত একটা কাঁপুনি তৈরি হয়। ধরো ঝগড়ার মুহূর্তে তুমি একটা জোরে চিৎকার করো কারোর উপরে। তুমি তার ২-৩ মিনিট না তুমি দেখবে যে তুমি ভেতরে তোমার একটা ভেতরটা না দাউ, 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 দাউ করছে এবং তোমার ভেতরে একটা কাঁপুনি রয়ে গেছে। তো আমারও ওটাই ১ম ফিল হয়েছিল যে মানুষটা কোনোদিনও কাউকে মানে এই রক্তের নেশাটা সে পায়নি। কিন্তু এই যে রক্তটা তার ১ম নেশা হলো, তাতে তার কি হতে পারে? প্রচণ্ড চিৎকার করলাম এবং যার ওপর করলাম সে যদি ওই মোমেন্টে চিৎকারটা রিসিভ করে চুপ করে যায়, আমরা একটা অদ্ভুত পাওয়ার ফিল করি। হুম, এই কাঁপুনিটা আমার মনে হয় সেই পাওয়ার থেকে আসে যে ওকে আমি এটা পারি, আমি এটা করতে পারি, আচ্ছা তার মানে এই অথরিটি আমার আছে, এবার নেশাটা শুরু হলো ভেতরে নেওয়া। একদম। ওইটা ফিল করেছি আমি তুমি যখন একদম, প্রথমবার একদম। এটা করলে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে তোমার আশেপাশের কো-অ্যাক্টর, তোমার ফ্লোর তোমাকে কতটা দিচ্ছে। যে মুহূর্তে সৌমিকদা আমাদের ডিওপি, হ্যাঁ? মানে যে মুহূর্তে ফার্স্ট অ্যাকশনটা হলো আরকি, সেই মুহূর্তে ওটা ছুরিটা চালিয়ে তার পাশে আমার পাশে ছিল হচ্ছে অনুজয়। আমি না অনুজয়ের হাতের উপরে হাতটা দিয়েছি এবং আমি বুঝতে পারছি যে আমার হাতটা কাঁপছে কিন্তু। এবং অনুজয় না ওই একটা প্রেশার ক্রিয়েট করছে ও আমার সঙ্গে, যেটা আমাদের থিয়েটারে হয়। ও বুঝতে পারলাম যে ও একটা প্রেশার ক্রিয়েট করছে এবং ও অদ্ভুতভাবে ওই হাতটা থেকে ডান হাতটা আমার কাঁধে নিয়ে এসে ও একটা পুরো এরকমভাবে চার্ম করার জন্য ও বেশ একটা এরকম কিছু একটা করলো এবং আমি বুঝতে পারলাম যে এই এনার্জিটা পাস করছে একে অপরের সঙ্গে আমাদের। ব্রাত্যদা বলে দিয়েছিল যে আশেপাশে কেউ কথা বলবে না। মানে ওই একটা রাস্তার মাঝখানে শ্যুট চলছে ওখানে আমাদের। ওপর দিয়ে সাঁই, সাঁই করে গাড়ি যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে, আমরা ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। আমাদেরকে বলল ওরা মুডে যতক্ষণ থাকবে আশেপাশে কোনো কথা বলবে না। আর সৌমিকদা যে মানে লেন্স চেঞ্জ করবে তাকে পাশে দাঁড় করিয়ে রেখেছিল। এবং সৌমিকদা জাস্ট মানে একটা অ্যাঙ্গেল নিল, পাট করে গিয়ে আরেকটা অ্যাঙ্গেলে, মানে তার আগে সৌমিকদা কিন্তু দেখে নিয়েছিল যে কোন অ্যাঙ্গেল থেকে কি নেবে এবং সেইটা খুব তাড়াতাড়ির মধ্যে সৌমিকদা চেঞ্জ করেছিল। আর পরের যেটা জিভ বার করাটার মজা হচ্ছে ওখানে স্ক্রিপ্টেড ছিল যে মানে শুনেও ছিলাম যে ও যখন মানে গাঁজা মদ সব একসঙ্গে খেয়ে ফেলতো, ও তখন নাকি মানে বোম ভোলে টাইপের হয়ে যেত। মানে ওর মনে হতো যে মাথার পেছনে একটা ওর আলো জ্বলছে, হ্যাঁ? ও ওই একটা ঠাকুর টাইপের এরকম একটা কিছু হয়ে গেছে, চোখ ফোক উল্টে যায়, ওর শরীর থেকে ছটা বেরোয়। মদ-ফদ খেয়ে গাঁজা-ফাজা খেলে দেখবে একটা জিনিস হয় যেটা, যে তোমার কিছু সময়ের জন্য ব্রিদিং এর একটা সমস্যা হতে পারে। ওই সময়টাতে ওকে ওই মার্ডারটা করে ফেলার পরে মানে ওকে ওই ছুরিটা চালানোর পরে ও যখন পড়েছে তখন আমার খালি মনে হচ্ছিল যে আমার এই ব্রিদিংটা বেরোনো দরকার। ওই তার জন্য তখন ওই জিভটা বার করে হ্যাঁ করে চিৎকার করেছে, তাতে মনে হলো আমার পুরো ব্রিদিংটা বেরিয়ে চলে গেল। ও মানে এটা তুমি ওই মোমেন্টে রিলিফ পাওয়ার জন্য করেছো, এটা কোনো ক্যারেক্টারিস্টিক্স নয়। ক্যারেক্টারিস্টিক্স নয় একদমই। আমরা এখন জানি এটা ওপেন সিক্রেট যে ফলোয়ার্স ছাড়া ভালো ভালো ক্যারেক্টারগুলো লোককে পায় না, লোকে দেয় না, সেই জন্য লোকে ফলোয়ার গেইন করার রেসে নেমে গেছে। তুমি যে এরকম একটা এক্সেপশনাল এক্সাম্পল সেট করেছো সেটার জন্য তোমাকে তো থ্যাঙ্কস বটে, কিন্তু তোমাকে যারা সাপোর্ট করেছে তাদের আমার মনে হয় আরও বেশি করে থ্যাঙ্কস পাওয়া উচিত। অবশ্যই, মানে আমি ধরো মানে নীলাঞ্জনাদিকে, মানে নীলাঞ্জনাদি বলো বা শ্রেয়সী বলো, সার্থক বলো, ওদের মানে আমাদের জিয়ের পুরো ইন হাউসে যারা রয়েছে আর কি, হ্যাঁ, যারা এই সিলেকশনটার মধ্যে পুরোটা ছিল, তাদের প্রত্যেকের কাছে আমি মানে কৃতজ্ঞ। প্রমোটার বৌদি কবে আসছে? ফেব্রুয়ারিতে ২৭ তারিখ। তোমার এক্সপিরিয়েন্স একটু বলো, বিশেষ করে স্বস্তিকা মুখার্জির সাথে কাজ খুব করা। ভালো। মানে প্রথম দিন স্বস্তিকাদির সঙ্গে কথা হচ্ছে, স্বস্তিকাদি আমার শর্ট, আমি স্বস্তিকাদির দেওর আর কি, মানে ওর ডান হাত, প্রমোটার বৌদির ডান হাত বাপি, হ্যাঁ, বুলেট বাপি। তো বুলেটে মানে বাপি বুলেট চালায়, বৌদি সবসময় বুলেটে ঘুরে বেড়ায় আর কি, এদিক থেকে ওদিক। প্রথম দিন বসার সময় স্বস্তিকাদি জাস্ট এরকম করে তাকালো একবার, হাসলো, আমিও হাসলাম, কারণ আমি কথা বলতে পারছি না ওনার সঙ্গে, যে স্বাভাবিক, উনি স্বস্তিকা মুখার্জি, যাকে আমরা এতদিন ধরে দেখে এসেছি এবং আমি ওনার বাবার যাত্রা দেখেছি। হ্যাঁ, মানে আমি ওনার বাবাকে দেখে আমি ওনাকে মেলানোর চেষ্টা করছি এবং তার
বোধহয় কিছুদিন মোটামুটি পরেই বোধহয়, হ্যাঁ, পরেই আমি মানে স্বস্তিকাদি বোনের সঙ্গে আলাপ হয়েছিল, অজপাদির সঙ্গে। দুজনেই খুব মজার মানুষ। আমি ওই মানুষটাকে ইয়ে করছি যে সন্তুবাবুর মেয়ে আরকি। যে মানুষটা ১ম যাত্রার বিবেক। হ্যাঁ, মানে ব্যা তিনি অভিনয়টা পারতেন, তিনি গান পারতেন এবং মানে সেই সময়ের রাজপুত্র বলতে গেলে। ছোটবেলা থেকে যার ছবি দেখেছি। এই ছোটবেলা থেকে বলো না, এটা না, না, বাড়াবাড়ি হয়ে মানে গেল। দেখো, মানে আমি তো তখন অভিনয়ে আসিনি। তার মানে তো আমার অভিনয়ের হাতে মানে খড়িটুকুও তোমার হয়নি। অভিনেতা সত্তার ছোটবেলা থেকে। আমার অভিনয় সত্তার ছোটবেলা হ্যাঁ। বলছি। পলিটিক্যালি কারেক্ট। হ্যাঁ, অভিনয়ে না আসার ছোটবেলা। আমার ছোটবেলা কেন মানে অনেকটা ইয়ে হয়ে যাবে আরকি। তো সেই জায়গার থেকে ১ম দিন উনি আমার দিকে তাকিয়ে একটা হাসলেন। আমিও জাস্ট এরকম বললাম, ভালো আছেন?" "হ্যাঁ।" ব্যাস, আর কোনো কথা নেই কিন্তু। আমাদের শর্ট হলো, ইয়ে হলো, উনি রিঅ্যাকশন দিলেন, ইয়ে হলো। কিন্তু ১ম দিন থেকে দেখলাম যে একজন অভিনেতা যে তার কো-অ্যাক্টরদেরকে নিয়ে খুব কনসার্ন। আচ্ছা। যেটা আমরা বড়, বড় স্টারদের ক্ষেত্রে শুনেছি, সেটা তুমি একদম। চোখের সামনে দেখতে পাচ্ছ। যেমন ধরো মানে ওনার শর্ট হয়ে গেছে। উনি হয়তো চেয়ারে বসে আছেন। এবারে আশেপাশে হয়তো আমরা ধরো দাঁড়িয়ে আছি। ওনার পার্সোনাল যিনি ছিলেন সে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। উনি সঙ্গে, সঙ্গে একজন প্রোডাকশনের কাউকে ডেকে বললেন, ওদের চেয়ার দাও। ওরা দাঁড়িয়ে আছে কেন? ওরা দাঁড়িয়ে থাকবে কেন এরকমভাবে? চেয়ার দাও।" আমাদেরকে চেয়ার দিল, আমাদেরকে বলছে বসুন। এবারে কি হয় যে আমার কো-আর্টিস্ট, আমি ইয়ে করি, তাও মানে বয়সের দিক থেকে তো তাও আমার অনেকটাই সিনিয়র উনি। উনি আপনি বলছেন, মানে আমার আপনিটাতে আমার খুব আপত্তি আছে সবার সঙ্গেই। হ্যাঁ, মানে আমার থেকে কেউ বড় হলে তুমি বলো, তুই বলো, ঠিক আছে আমি মেনে নেব। আর আমিও কাউকে আপনি বলতে পারি না। পাট করে আমার তুমি বেরিয়ে যায়। আমার সেটাতে আমি খুব ভয়ে আছি যে কখন আমি স্বস্তিকাদিকে তুমি না বলে ফেলি। তা আমিও ভদ্রতার খাতিরে আমিও বললাম, "না, না, ঠিক আছে আপনি বসুন, আমরা বসছি, দিচ্ছে।" তো দেখলাম চেয়ার দিল, বসলাম। আশপাশ থেকে ইয়ে হলো, ১ম দিনটা বেরিয়ে গেল। 2nd দিনও মোটামুটি এরকম করে ইয়ে হওয়ার পরে 3rd দিনে আমার প্যাক আপ হয়ে গেছে আর উনি ভ্যান থেকে নামছেন আরকি। শর্টে যাবেন ইয়েতে। এবারে প্যাক আপ হয়ে গেছে, আমি বাইকটা বার করতে যাবো, দিয়ে আমাকে দিয়ে তাকিয়ে আছে এরকমভাবে। বলছে, "খুব চেনা, চেনা।" বলছে, "বাপি না এটা?" আমি বললাম, "হ্যাঁ।" বলছে, "দেখেছো মেকআপ করা আর মেকআপ ছাড়া দুটোতে মানে কিরকম একটা ইয়ে হয়ে যায়।" বলছে, "আমি মানে কি একটা ভাবছিলাম।" আমি বললাম, "না, না, না, না। ঠিক আছে, ঠিক আছে।" আমি বললাম, "তোমার হয়নি এখনো?" মানে আপনি বলতে গিয়ে তুমি বেরিয়ে গেছে আমার। "তোমার হয়নি এখনো?" বলছে, "না, না, আমার হয়নি এখনো। আপনার কি হয়ে গেল?" আমি বললাম, "এই রে! আপনি বলে দিয়েছে আবার।" আমি বললাম যে, মানে "দিদি একটা কথা বলবো?" দিয়ে বলছে, "হ্যাঁ।" আমি বললাম, "মানে আমি না আ তোমার থেকে অনেক ছোট। আমাকে তুই বলো, হ্যাঁ? বা তুমি বলো। মানে আমাকে আপনিটা বলো না। আমার মানে আমি কেমন একটা ইয়ে লাগে।" স্বস্তিকাদি বলল, "আমার না আপনি ছাড়া আমি কাউকে ১ম এ কিছু বলতেই পারি না।" এবার আমি বুঝতে পারছি না যে মানে সে কি এমনিই বলছে নাকি দিয়ে দিল আমাকে। তো যাই হোক, তারপরে আস্তে, আস্তে শটের মধ্যে যত আমাদের দিন গেছে, হ্যাঁ? যত আমাদের সময় গেছে, তত বুঝতে পেরেছি যে একটা মানুষ আস্তে, আস্তে বন্ধু হয়ে গেছে। মানে একদিন একটা কম্পোজিশনের ইয়েতে মানে ধরো একটা কোনো একটা বিষয় নিয়ে আ করতে, করতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। এলো পাশে হঠাৎ করে। বলছে, "কি হয়েছে? কাঁদছিস কেন?" আমি বললাম, "না, একটা অন্যরকম ভেবেছিলাম, একটু অন্যরকম হয়ে গেল।" হাত দিয়ে বলছে, "না, এরকম প্রচুর জার্নি আসবে। তাতে তোর যদি মানে সবকিছুকে নিয়ে তোর গন্ডগোল মনে হয়, তাহলে তুই থাকতে পারবি না। কাজই করতে পারবে না। কাজই করতে পারবি না। যেটা যখন যেরকম আসছে সেরকমভাবে ব্যাটে বলে খেলে বেরো।" কাঁদছে দাঁড়িয়ে, দাঁড়িয়ে। বলে ইয়ে করে চলে গেল। তারপর থেকে মানে স্বস্তিকাদির সঙ্গে জাস্ট মানে একজন ওই ভালো দিদি ভাইয়ের যেরকম সম্পর্ক তৈরি হয় বা একটা ভালো বন্ধুর যেরকম একটা সম্পর্ক তৈরি হয়, সেইরকম একটা সম্পর্ক তৈরি হয়ে আছে। আমি 'নিখোঁজ' দেখে আমি নিজে ফোন করেছি। কি ভালো পাঠ করেছে 'নিখোঁজে'। 'নিখোঁজ 2' টায়। টপ ৩ জন এরকম মানুষ বলো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে, যাদেরকে তোমার মনে হয় যে ভাই দে আর ক্রিমিনালি আন্ডার ইউটিলাইজড। স্বস্তিকাদির এটা একটা উনি ছিল। তার মধ্যে একজন। আর ২ জন ছেলে-মেয়ে নির্বিশেষে। আরেকজনের ক্ষেত্রে আমি মানে ৩ টেই মহিলা যদি বলতে বলো, তাহলে আরেকজন আমার চোখে হচ্ছে রূপা গাঙ্গুলি। আমার মনে হয় এখনো উনার অনেক কিছু দেওয়ার আছে। এই একজন। আরেকজনকে আমার মানে একটা ইয়ে দেখে ভালো লেগেছিল, সেটা হচ্ছে মমতা শঙ্কর।
মানে রিসেন্ট কিছু দেখে মনে হয়েছিল না একটু আগে? স্বস্তিকাদিও ছিল এটাতে, অরিন্দমদার একটা শিবপুর, রে তেরি, যেখানে বোধহয় আমাদের খরাজদাও ছিল। হ্যাঁ, মমতা শঙ্কর, রে বাপ রে বাপ। 3 জন পুরুষ। 3 জন পুরুষ বলতে ধরো প্রথম যদি বলি খরাজদার কথা বলতে পারি, হুম। সুভাষিস দা, হ্যাঁ ওইরকম একজন অভিনেতা। রুদ্রনীল ঘোষ। তখন কাঁটাতারের বেড়া বলে একটা টেলিফিল্ম চলছিল, এবং তাতে না আমি প্রথমটা শুয়ে শুয়ে দেখছিলাম। সেই সময়কার প্রচন্ড হিট একটা আমি টেলিফিল্ম। দেখতে দেখতে না, আমি বিশ্বাস করো আমার রুদ্রনীল ঘোষ আমি তখন চিনি না, আমি ওই অভিনেতাকে জানতাম না, কিন্তু আমি এটা দেখে না আমি জাস্ট ছিটকে গেছি। আরে আমি ভদ্রলোক কে? একজন অভিনেতা হিসেবে আমি মানে যেমন ইরফানকে আমি শ্রদ্ধা করি, হ্যাঁ সেই রকম আমি এই মানুষটাকেও আমি শ্রদ্ধা করি। মানে রুদ্র ও যদি ওর রুদ্র রূপ ধরে, আমি যে মানে আচ্ছা আচ্ছা মানুষের না ওকে দেখে শিখতে হবে। ভবিষ্যৎ নিয়ে কি কোনো চিন্তা হয়? বাচ্চার ভবিষ্যৎ, তোমার ভবিষ্যৎ? আজকে কাজ করছি, কালকে কাজ থাকবে কি থাকবে না সেটা জানি না। শিল্পী হিসেবে যে সমাজে বসবাস করছো এখন, সেখানে দাঁড়িয়ে তোমার এখনকার সমাজটাকে নিয়ে কি বক্তব্য? 5 বছর আগেও যে খুব ভালো ছিল এমনটা নয়, আজকে দাঁড়িয়েও যে খুব ভালো আছি তা নয়, 5 বছর পরেও যে খুব ভালো থাকবো তা নয়। হ্যাঁ, তো লঙ্কায় যে রাজা হবে, যে আসবে সেই রাজা। তো রাজা রাজার মতন করে চালাবে, আমরা প্রজারা যেরকমভাবে চলছি আমরা শুধুমাত্র একটু আওয়াজ তুলতে পারি, কিন্তু যেটা রাজা ভেবে রেখেছেন রাজা সেরকমভাবেই যাবেন। তোমাকে যদি ধরো কথার কথা কেউ এখন বললো যে গম্ভীরা আমি তোকে 1 কোটি টাকা দিলাম, তুমি দেশ ছেড়ে চলে যাবে? মেয়ের ভবিষ্যতের জন্য বসিয়ে রেখে দেবো কোথাও একটা, ইন্টারেস্ট পাবো। 1 কোটি টাকায় দেশ ছেড়ে কেন পালাতে যাব? আরও একটু বেশি দিক, অন্তত মানে 100-200 এরকম দিক, তবে ভাববো যে দেশ ছেড়ে পালাবো। যেখানে যাবে সেখানে যে এর থেকে খারাপ পরিস্থিতি হবে না সেটা কে বলতে পেরেছে? পজিটিভ নেগেটিভ কি লাগলো তোমার এতক্ষণ সময় কাটিয়ে, এতক্ষণ আমাদের সাথে কথা বলে, সেটা বলো। আচ্ছা, আমার পডকাস্ট চ্যানেলের নাম হচ্ছে একটি সাধারণ পডকাস্ট। একটি সাধারণ পডকাস্ট, বাহ খুবই ভালো। তো ওর সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, আপনাদের সঙ্গে ভাগ করলাম। যদি আপনাদের মনে হয় যে এই কথাগুলো আরও চলুক, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তুমি কটায় বেরোবে বলেছিলে, এখন হ্যাঁ, আমি ওকে বলেছিলাম যে আমার একটা স্ক্রিপ্ট রিডিং ছিল সেটা 6টায়, তো এখন বাজে হচ্ছে, এখন বাজে 9:36, আমরা 4টেই শুরু করেছিলাম, অনর্গল বকে গেছি আমরা। এমন ঘটনা রয়েছে যেগুলো আমরা অফ ক্যামেরা ও আর আমি আলোচনা করছিলাম বাইরে, যে এই ঘটনাগুলো যদি আমরা বলে ফেলি তাহলে হয়তো আমাদের এমনও হতে পারে আমরা হাজতবাসী হয়ে গেলাম। আমরা হাজতবাস করে গেলাম, হ্যাঁ, সেসব হয়ে যেতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু এটুকুই কামনা। আর বাকিটা দেখা যাবে পরের দিন সকালে।